সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলাদেশ। বাঙ্গালা নামটি মুসলমান আমলে প্রচলিত হয়। ইতিপূর্বে এই জনপদের বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন উত্তরবঙ্গ প্রথমে পুন্ড্র, পরে বরেন্দ্র; পশ্চিমবঙ্গ প্রথমে সুম্য, পরে রাঢ়; পূর্ব দক্ষিণ অঞ্চল বঙ্গ এবং মেঘনা পূর্ববর্তী এলাকা সমতট নামে পরিচিত হতো। ভারতের এই পূর্ব জনপদের রাজধানী ছিল গৌড়। মুসলিম বিজয়ের সময় এর নাম হয় লক্ষণাবতী। তাই ফার্সি ইতিহাসে ইহা লাখনৌতি নাম লাভ করে। মুসলিম বিজয়ের পরেও প্রায় ১৫০ বছর ধরে এই জনপদের বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল। সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ সর্বপ্রথম সমগ্র জনপদ একক শাসনাধীনে আনয়ন করলে এর নাম হয় বাঙ্গালা এবং তিনি শাহী বাঙ্গালা ও সুলতানি বাঙ্গালা উপাধি লাভ করেন। শামসুদ্দীন ইলিয়াস শাহ সর্বপ্রথম সুলতানি বাংলা উপাধি লাভ করেন। ইহার পর থেকে বাংলা নাম প্রচলিত হয়ে যায় এবং মোগল আমলে সারা সাম্রাজ্য কয়েকটি সুবা বা প্রদেশে বিভক্ত হলে এই প্রদেশ সুবা বাংলা নাম ধারণ করে। সুলতানি আমলে সুলতানদের অধিকার বাংলার বাইরেও বিস্তার লাভ করত, কিন্তু মোগল আমলে সুবা গঠিত হওয়ায় বাংলার সীমানা স্থিতি লাভ করে। মোগল ঐতিহাসিক আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে বাংলার সীমানা উল্লেখ করে বলেন যে, তা চট্টগ্রাম থেকে তেলিয়াগড় পর্যন্ত পূর্ব পশ্চিমে ৪০০ ক্রোশ এবং উত্তরে পর্বতমালা থেকে দক্ষিণে হুগলি জেলার মান্দারণ পর্যন্ত উত্তর দক্ষিণে ২০০ ক্রোশ বিস্তৃত ছিল। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে ইংরেজরা এর নাম লেখে বেঙ্গল এবং বাংলায় ইহা বঙ্গদেশ নামে পরিচিত হয়। পাকিস্তান প্রতিষ্ঠিত হলে বঙ্গদেশ ভাগ হয়ে পূর্ব অংশ পাকিস্তানের এবং পশ্চিম অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়। পূর্ব অংশ প্রথমে পূর্ব বাংলা এবং পরে পূর্ব পাকিস্তান নামে অভিহিত হয়, কিন্তু স্বাধীনতা লাভের পর ইহা বাংলাদেশ নাম লাভ করে। আমাদের সংবিধানে বাংলাদেশ নামটি গৃহীত হইয়াছে। বাংলা একটি প্রাকৃতিক সীমান্ত বেষ্টিত দেশ। এর উত্তরে হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে আসাম, ত্রিপুরা, খাসিয়া, জয়ন্তিকা এবং চট্টগ্রাম পাহাড় এবং পশ্চিমে রাজমহলের পাহাড়। বীরভূমে সাঁওতাল পরগনা, ঝাড়খণ্ড এবং ময়ূরভঞ্জের জঙ্গলাকীর্ণ এলাকা। উত্তর দক্ষিণের বাংলা ছিল সুরক্ষিত, বহিরাক্রমের সম্ভাবনা ছিল না। পূর্ব দিক থেকেও বহিরাক্রমণের ঘটনা দেখা যায় না। দক্ষিণে আরাকানের সঙ্গে বাংলার সংঘর্ষের সংবাদ পাওয়া গেলেও আরাকান তেমন একটা বিপদ ঘটাতে পারত না। কিন্তু প্রাচীনকাল থেকে পশ্চিম দিক থেকে বাংলা প্রায় আক্রান্ত হতো। বাংলা শাসকেরাও যে পশ্চিম দিকে অভিযান পরিচালনা করতো না তা নয়, তবে পশ্চিম সীমান্ত দিয়ে বহিরাক্রমণের ফলে বাংলার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বেশি। বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ করত গঙ্গা নদী। আক্রমণকারীরা গঙ্গা দিয়ে অগ্রসর হতো। এই নদীর ধারে রাজমহলের গিরিপথে অবস্থিত ছিল তেলিয়াগড় এবং সিকরিগড় নামে দুটি সুরক্ষিত গড় বা দুর্গ। এই দুইটি গড় রক্ষা করতে পারলে বঙ্গদেশ বহিরাক্রমণ থেকে রক্ষা পেত। প্রাচীনকাল থেকে এই মুসলিম আমলের শেষ পর্যন্ত এই গিরিপথ এবং দুর্গগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গদেশ ইহার প্রাকৃতিক সীমা বেষ্টিত হলেও এবং প্রাকৃতিক সীমা যে কোনো দেশের মৌলিক অধিকার রূপে ঐতিহাসিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলে ১৯৪৭ সালে ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ কমিশন বাংলাদেশের প্রাকৃতিক সীমানার আয়োজন বিবেচনা করেনি। এতে বাংলাদেশে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষ করে ফারাক্কা, দক্ষিণ তালপট্টি সমস্যা এবং প্রত্যক্ষ ফল। বাংলাদেশ নদীমাতৃক। এর উত্তর ও পূর্ব সীমান্তে পাহাড় থাকলেও এগুলো নাতি উচ্চ, কিন্তু এখানে ছোট বড় অনেক নদীর অস্তিত্ব রয়েছে। নিম্নবঙ্গে নদীর সংখ্যা এত বেশি যে এখানে প্রতি ২৫ মাইলের মধ্যে ছোট বড় নদী দেখতে পাওয়া যায়। গঙ্গা ও ব্রহ্মপুত্র দুটি বৃহৎ নদী অনেক শাখা প্রশাখা বিস্তার করে সারা বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করে। গঙ্গার প্রধান শাখা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। ইহার পূর্ব দিকে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হওয়ার আগে দক্ষিণ দিকে অনেক শাখা প্রশাখা বিস্তার করে। গঙ্গার আগে শাখা ভাগীরথী নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হওয়ার আগে বঙ্গ এবং রাঢ়কে বিভক্ত করেছে। ব্রহ্মপুত্র এককালে অনেক বড় নদী ছিল, কিন্তু এখন ক্ষীণ। এটা মেঘনার সঙ্গে মিলিত হয়ে সমুদ্রে পতিত হয়। ব্রহ্মপুত্রের অনেক শাখা প্রশাখা ছিল। করতোয়া উত্তরবঙ্গের একটি বৃহৎ নদী। এর উত্তর অংশ তিস্তা নামে পরিচিত। ঠিক আছে, করতোয়ার উত্তর অংশই হলো তিস্তা। বর্তমানে যমুনা, বৃহৎ যমুনা নদী অবশ্য প্রাচীনকালে ছিল না। নদীর গতি পরিবর্তনের ফলে এর সৃষ্টি হয়েছে। বাংলার নদ নদীর একটি বৈশিষ্ট্য হলো গতি পরিবর্তন। এর ফলে বাংলাদেশে অনেক শহর বন্দরের উত্থান হয়েছে, আবার অনেক শহর বন্দর নদীগর্ভে বিলীন হয়েছে। দেশের রাজনৈতিক ইতিহাসেও নদীর গতি পরিবর্তন প্রভাব বিস্তার করে। মুসলমান আমলেই বাংলার রাজধানী কয়েকবার স্থানান্তরিত হয়েছে। এর কারণ হয় নদীর গতি পরিবর্তন বা অন্য কোনো কারণে রাজধানী শহরের গুরুত্ব কমে যাওয়া। সুলতানি আমলের প্রথম প্রায় ৩০০ বছর রাজধানী লখনৌতি এবং পান্ডুয়ায় ফিরোজাবাদ পরিবর্তিত হতো। ১৬ শতকের মধ্যবর্তী সময়ে সুলাইমান কারবানি তাড়ায় রাজধানী স্থানান্তর করেন। সুলাইমান কারবানি কোথায়? তাড়ায় রাজধানী স্থানান্তর করেন। ঠিক আছে।
মোগল অধিকারের সময় এখানে রাজধানী ছিল। রাজা মানসিংহ রাজধানী তাড়া থেকে রাজমহলে নিয়ে যান, কিন্তু অল্প কয়েক বছর পরে জাহাঙ্গীরের সময় সুবাদার ইসলাম খান চিশতি ঢাকায় রাজধানী স্থাপন করেন। মুর্শিদ কুলি খান থেকে ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী সরিয়ে নেন। এখানেই ছিল মোগলদের শেষ রাজধানী। ইংরেজরা কলকাতায় রাজধানী স্থাপন করে। সকল রাজধানী নদীর তীরে অবস্থান ছিল, ফলে রাজধানী ব্যবসা বাণিজ্য, সামরিক এবং যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়। কৃষিকাজে নদ নদীর ভূমিকা বলার অপেক্ষা রাখে না। নদী প্লাবনের সময় পলিমাটি জমা করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। প্লাবন ছাড়াও কৃষিক্ষেত্রে পানির সমস্যা দূর করে। নদ নদী অবশ্য ধ্বংসও কম করে না। শহর বন্দর নদী গর্ভে বিলীন হওয়া ছাড়াও প্লাবনের সময় ফসল বিনষ্ট হয়, এমনকি শস্য ক্ষেত্রও বিলীন হয়ে যায়। অতিবৃষ্টি অনাবৃষ্টিতে বাংলাদেশে ফসল ক্ষতি প্রায় প্রতি বছরই হয়। নদ নদী কোনো কোনো সময় জনগণের জন্য অভিশাপ বয়ে আনলেও সামগ্রিক বিচারে আশীর্বাদের মাত্রাই বেশি। বাংলার ভৌগোলিক অবস্থা, প্রাকৃতিক সীমান্ত এবং আবহাওয়া দেশের ইতিহাসকে বিশেষভাবে প্রভাবিত করেছে। সুলতানি আমলে বাংলা প্রায় সময় স্বাধীন থাকতো। দিল্লির সুলতানেরা মাঝে মাঝে দখল করলেও তাদের অধিকার স্থায়ী হতো না। প্রবল মোগল শক্তিকেও সারা বাংলা দখল করতে প্রচুর বেগ পেতে হয় এবং দীর্ঘদিন যুদ্ধ করতে হয়। এর কারণ দূরত্ব, যোগাযোগের অসুবিধা এবং নদ নদীর আধিক্য এবং বন্যাজনিত কারণে আভ্যন্তরীণ যোগাযোগ এবং বিশেষ করে মধ্যযুগে যুদ্ধের প্রধান বাহন ঘোড়া চলাচলের অসুবিধা এবং প্রতিকূল আবহাওয়া ইত্যাদি। রাজনৈতিক অবস্থা। মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলায় সেন বংশের রাজারা রাজত্ব করত। সেনরা দক্ষিণার্তের কর্ণাটক থেকে এই দেশে আসে এবং শেষ পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সামন্ত সেন বংশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি রাজক্ষমতা প্রতিষ্ঠা করার প্রমাণ নেই, তবে তার পুত্র হেমন্ত সেন রারো এলাকায় প্রথম ক্ষমতা অধিকার করেন এবং মহা রাজাধিরাজ উপাধিতে ভূষিত হন। তবে তিনি ছিলেন পাল বংশের সামন্ত রাজা এবং প্রকৃতপক্ষে তার পুত্র বিজয় সেনই সর্বপ্রথম সামন্ত রাজ্যকে স্বাধীন রাজ্যে পরিণত করেন। বিজয় সেন শেষ পাল রাজাকে পরাভূত করে পালিয়ে যেতে বাধ্য করেন এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করে এবং বহু যুদ্ধে জয়লাভ করে স্বাধীন বাংলার অধীশ্বর হন। বিজয় সেন বিচক্ষণ যোদ্ধা, সফল রাজনীতিবিদ এবং একজন দক্ষ সংগঠক ছিলেন। কয়েক শতাব্দীর প্রাচীন এবং প্রতিষ্ঠিত পাল বংশকে উৎখাত করে সারা বাংলার অধীশ্বর হওয়া গৌরবের কথাই বটে। তাছাড়া তিনি বর্মদের শেষ রাজা ভোজ বর্মকে পরাজিত করে দক্ষিণ পূর্ব বাংলা দক্ষিণ পূর্ব বাংলা জয় করেন এবং তাদের রাজধানী বিক্রমপুর অধিকার করেন। দিল্লি প্রায় 60 বছর রাজত্ব করে বিজয় সেন মৃত্যুবরণ করেন। কত বছর? 60 ইয়ার্স। মৃত্যুবরণ করলে তার পুত্র বল্লাল সেন, বিজয়ের পুত্র বল্লাল সেন সিংহাসনে বসেন। বিজয় সেনের সর্বাপেক্ষা বড় কৃতিত্ব হলো তিনি সারা বাংলাকে তার অধীনে আনয়ন করেন। বল্লাল সেন পিতার মতো যোদ্ধা ছিলেন বলে মনে হয় না, তবে তিনি একজন বিদ্বান লোক ছিলেন এবং পাণ্ডিত্য ও জ্ঞান চর্চার জন্য প্রসিদ্ধি লাভ করেন। কিন্তু তিনি তার পিতৃরাজ্য অক্ষুণ্ণ রাখেন এবং 18 বছর রাজত্ব করে 1178 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার পুত্র লক্ষণ সেন সিংহাসনে আরোহণ করেন। লক্ষণ সেন একজন যোগ্য নরপতি ছিলেন। সিংহাসনে বসার সময় তিনি প্রায় বার্ধক্যে উপনীত হন। তিনি পিতামহ বিজয় সেনের সময় অনেক যুদ্ধে অংশ নেন এবং বীরত্ব প্রদর্শন করেন, কিন্তু তার পিতা ও নিজের রাজত্বকালে তার কোনো যুদ্ধে অংশ নিতে হয় কিনা সেই বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ নাই। পিতামহের সময়ে সারা বাংলা পদানত হয়, সুতরাং মনে হয় তিনি সুখে শান্তিতে এই পিতৃরাজ্য ভোগ করেন। সেনদের রাজধানী ছিল পূর্ববঙ্গের ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। দক্ষিণ পূর্ববঙ্গের চন্দ্র এবং বর্মবংশীয় রাজাদের রাজধানী ছিল বিক্রমপুরে। বিজয় সেন বর্মদের পরাজিত করে বিক্রমপুর জয় করে সেখানে রাজধানী স্থাপন করেন। বাংলার প্রাচীন রাজধানী গৌড় দখল করে গৌড়েশ্বর উপাধি নেওয়া রাজাদের জন্য সম্মান ও গৌরবের প্রতীক মনে করা হতো, কিন্তু বিজয় সেন ও বল্লাল সেন গৌড়েশ্বর উপাধি নেননি। তাদের উৎকীর্ণ তাম্রলিপিতে এই উপাধি নেই। লক্ষণ সেনই প্রথম এই উপাধি নেন, তাও তার রাজত্বের শেষ দিকে। শুধু তাই নয়, তিনি গৌড়ের নাম লক্ষণাবতী রাখেন, অর্থাৎ তিনি গৌড়ের রাজধানী স্থাপন না করলেও গৌড়ের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। লক্ষণ সেন পিতামহের গঠিত এবং পিতার রেখে যাওয়া বিশাল সাম্রাজ্যের সুখে শান্তিতে রাজত্ব করছিলেন। তার সভায় কাব্য ও সংস্কৃতি চর্চা বোঝা যায় যে যুদ্ধ বিগ্রহ জনিত কোনো অশান্তি তার রাজত্বকালে ছিল না। নিরবচ্ছিন্ন শান্তির ফলে তার সামরিক প্রস্তুতি শিথিল হয়ে পড়ে। তাই মনে হয় তিনি বিদ্রোহের সম্মুখীন হন এবং রাজত্বের শেষ দিকে তিনি অশান্তিতে দিন কাটান। প্রথমত সুন্দরবনের খাড়ি অঞ্চলে একটি স্বাধীন রাজ্য গঠিত হয়। এই রাজ্যের রাজা ডুম্মন পালের 1196 খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি তাম্রলিপি আবিষ্কার হয়েছে। ডুম্মন পাল বৌদ্ধ ছিলেন। পরাভূত বৌদ্ধরা হয়তো শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে সমুদ্র তীরের নিকট একটি ক্ষুদ্র রাজ্য গঠন করতে সক্ষম হয়। এতে প্রমাণিত হয় ডুম্মন পাল লক্ষণ সেনের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ইহা নিঃসন্দেহে লক্ষণ সেন দুর্বলতার পরিচয় বহন করে। দ্বিতীয়ত মুসলমানদের বাংলা বিজয়। তুর্কি বীর বখতিয়ার খলজি যখন নদিয়া আক্রমণ করেন তখন লক্ষণ সেন নদিয়াতেই অবস্থান করছিলেন। বখতিয়ার নদিয়া জয় করলে লক্ষণ সেন নদিয়া ছেড়ে বিক্রমপুরে পলায়ন করেন। লক্ষণ সেন তখন রাজধানী বিক্রমপুরের পরিবর্তে নদিয়ায় কেন যান সেই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে ধাঁধার সৃষ্টি হয়। আগে মনে করা হতো যে বৃদ্ধ বৈষ্ণব রাজা লক্ষণ সেন গঙ্গার তীরবর্তী নদিয়ায় পুণ্য লাভের আশায় গমন করেন।
কিন্তু ডোমন পালের বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে লক্ষণ সেন নদিয়ায় গিয়ে ঘাঁটি স্থাপন করেন মনে করাটা বোধহয় অযৌক্তিক হবে না। পূর্ব সীমান্তেও লক্ষণ সেনের বিরুদ্ধে বিদ্রোহের সংবাদ পাওয়া যায়। রণবঙ্কমল্ল হরিকেল দেব নামের একজন রাজার তাম্রলিপিতে ময়নামতি পাওয়া যায়। এতে দেখা যায় যে অন্তপক্ষে দ্বাদশ শতকের প্রথম থেকে অর্থাৎ লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে মেঘনা পূর্ববর্তী সমতট অঞ্চলে বিদ্রোহ দেখা যায়। তবে লক্ষণ সেনের প্রতি খুব বড় আঘাত আসে পশ্চিম সীমান্ত দিয়ে। এটা মুসলমানদের বাংলা বিজয়। তুর্কি বীর বখতিয়ার খলজি বিহার থেকে বাংলা আক্রমণ করেন। লক্ষণ সেন তখন ভাগীরথীর তীরে নদিয়ায় অবস্থান করছিলেন। অতএব বখতিয়ার খলজির লক্ষ্যস্থল হয় নদিয়া। বখতিয়ার খলজি প্রায় বিনা বাধায় নদিয়া জয় করেন। লক্ষণ সেন নদিয়া ছেড়ে বিক্রমপুরে পালিয়ে যান। সেখানে তিনি আরও কিছুদিন রাজত্ব করে 1206 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। লক্ষণ সেনের দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কৈশব সেন বিক্রমপুরে আরও কয়েক বছর রাজত্ব করেন, তবে শেষ পর্যন্ত সেই অঞ্চল মুসলমানদের অধিকারে আসে। প্রাচীন আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। প্রাচীন বাংলার অর্থনীতি ছিল গ্রামীণ এবং কৃষি নির্ভর। তখনও নগর সভ্যতার পুরোপুরি বিকাশ হয়নি। দৈনন্দিন জীবনে সকল ভোজ্যদ্রব্য মোটামুটিভাবে গ্রামেই উৎপন্ন হতো। জনগণের চাহিদা কম থাকায় তাদের বাইরের উপর বিশেষ নির্ভর করতে হতো না। লোকসংখ্যা কম থাকায় পতিত অনাবাদী জমির অভাব ছিল না। অতএব প্রত্যেক গ্রামে কৃষিভূমি যেমন ছিল, গোচারণ ভূমির অভাব ছিল না। তবে বর্তমানে যেমন সেকালে অনাবৃষ্টি অতিবৃষ্টি কৃষকদের উদ্বেগের কারণ ঘটাতো। অসংখ্য নদ নদী খাল বিলের অস্তিত্ব থাকায় মাছেরও কোনো অভাব ছিল না। তরি তরকারি গৃহবধূরাই উৎপন্ন করতো। গবাদি পশুর অভাব ছিল না। দুধ এবং আমিষ জাতীয় খাদ্যও পাওয়া যেত। প্রাচীন বা মধ্যযুগের বাংলাকে সুজলা সুফলা রূপে চিত্রিত করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে জনগণ কতটুকু সুখে ছিল তা বলা যায় না। অভাবী লোক সকল সময়েই ছিল। প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে, তবে তা ছিল বেশিরভাগ ক্ষেত্রে আভ্যন্তরীণ। বিদেশি বণিকেরা তাতে তৈরি বস্ত্র, সুগন্ধ দ্রব্য, মশলা জাতীয় দ্রব্য বাংলাদেশ থেকে রপ্তানি করত। বাংলার মসলিন বস্ত্র প্রাচীনকালেও খ্যাতি অর্জন করে। সেন আমলে সমাজে বর্ণবৈষম্য বা জাতিভেদ প্রথা পুরোপুরি বলবৎ ছিল। ব্রাহ্মণরা ছিলেন সমাজের নেতা। নিম্নশ্রেণীর লোকেরা তাদের দেবতাতুল্য মনে করত। ব্রাহ্মণদের নিচে ছিল ক্ষত্রিয় বা যোদ্ধারা। তৃতীয় স্তরে ছিল বৈশ্য, তারা ছিল পেশাজীবী। সর্বনিম্ন স্তরে ছিল শূদ্র বা যারা অত্যন্ত নিগৃহীত। সেনরা বৌদ্ধদের প্রতি উদার ছিল না, বরং বৌদ্ধদের চরম নির্যাতনের শিকার হতে হয়। সেনদের আগের পাল রাজারা ছিল বৌদ্ধ। তারা ধর্ম বিষয়ে উদার ছিল এবং ব্রাহ্মণদের সম্মান করত এবং উচ্চ রাজপদে নিয়োগ দান করত। পাল রাজবংশের পতনের মধ্য দিয়েই সেন রাজ্যের উৎপত্তি। সেন রাজাদের মধ্যে বিজয় সেন, বল্লাল সেন ছিলেন শৈব, লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব। ব্রাহ্মণ জাতিভেদে প্রথার ফলে বৌদ্ধরা এবং শূদ্ররা সমাজে নিগৃহীত ও অত্যাচারিত নির্যাতিত ছিল। রাজা লক্ষণ সেন ব্রাহ্মণ পণ্ডিত বেষ্টিত হয়ে থাকতেন বিধায় রাষ্ট্রের ও সমাজের সকল সুযোগ সুবিধা ব্রাহ্মণ এবং উচ্চশ্রেণীর লোকেরাই ভোগ করত। তাদের অত্যাচারের ফলে বৌদ্ধরা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। যেই বৌদ্ধরা কয়েক শত বছর রাজত্ব করে, সেনদের অত্যাচারের ফলে নিশ্চিহ্ন হওয়া সেই বৌদ্ধদের অস্তিত্ব খুঁজে বের করতে গবেষণার প্রয়োজন হয়। বর্ণ বৈষম্যের ফলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা এমনভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যে মুসলিম বিজয় সহজ হয়। বৌদ্ধরা যে মুসলিমদের বিজয়ে সন্তুষ্ট হয় তার প্রমাণ পাওয়া যায়। কথিত আছে যে বল্লাল সেন কুলীন প্রথা প্রবর্তন করেন। আচ্ছা, কুলীন প্রথা হিন্দু সমাজে এক জঘন্য মনোবৃত্তি এবং মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করে। কুলীন অকুলীন দ্বন্দ্ব, বিশেষত কুলীনদের সামাজিক অনাচার হিন্দু সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 19 শতকের শেষে এবং 20 শতকের প্রথম দিকেও কুলীন প্রথার বিস্ময় ফল সমাজকে কলুষিত করে বেশি। এই সময়ে সাহিত্যের ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। কুলীন প্রথা সম্বন্ধে অনেক কুলজি গ্রন্থ বা কুলজি শাস্ত্র পাওয়া যায়। এগুলি ব্রাহ্মণ ঘটকদের দ্বারা লিখিত, কিন্তু এই শাস্ত্রের কোনো পুস্তক বল্লাল সেনের সমসাময়িক নয়, বরং কয়েক শত বৎসর পরে লিখিত। এই প্রথার উদ্যোক্তা যেমন ব্রাহ্মণ, এই শাস্ত্রের লেখকও ব্রাহ্মণ। তবে তারা এর ঐতিহাসিক ভিত্তি স্থাপনের জন্য প্রচার করে যে এই প্রথা সেন যুগে প্রবর্তিত হয় এবং রাজা বল্লাল সেন এর প্রবর্তক। তাই আধুনিক পণ্ডিতরা মনে করেন যে কুলীন প্রথার সাথে বল্লাল সেনের কোনো সম্পর্ক নাই। সেন যুগে সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রভূত উন্নতি হয়। বল্লাল সেন ও লক্ষণ সেন উভয়ে কবি ছিলেন। বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর নামে দুইখানি বই লেখেন। শেষোক্ত বইখানি শেষ করার আগে তিনি মৃত্যুবরণ করলে তার ছেলে লক্ষণ সেন তা শেষ করেন। লক্ষণ সেন নিজে যেমন বিদ্বান ছিলেন, তেমনি বিদ্বান ও পণ্ডিতদের সমাদর করতেন। তার দরবারে বেশ কয়েকজন বিখ্যাত কবির সমাবেশ ঘটে। এদের মধ্যে ধৈ শরণ, জয়দেব, গোবর্ধন, উমাপতি ধর প্রমুখ কবিদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রসিদ্ধ পণ্ডিত হলায়ুত মিশ্র তার প্রধানমন্ত্রী ছিলেন।
তিনিও বেশ কয়েকখানি পুস্তক রচনা করেন। ঈশান, পুরুষোত্তম, পশুপতি প্রমুখ বিখ্যাত ব্যক্তিরা তার সভা অলঙ্কৃত করতেন। জয়দেবের গীতগোবিন্দ এবং ধৈর পবনদূত কাব্যদ্বয় সংস্কৃত সাহিত্যের অমূল্য অবদান রূপে স্বীকৃত। লক্ষণ সেনের দরবারে ব্রাহ্মণ পণ্ডিতদের প্রভাব অত্যাধিক থাকায় সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রভাবও অত্যাধিক ছিল। তাই বাংলা সাহিত্য দরবারে প্রবেশ করার অবকাশ ছিল না। বাংলা সাহিত্যের আদিরূপ চর্যাগীতি কিন্তু ব্রাহ্মণ এবং সংস্কৃতের দাপটে মুসলমানদের আগমন না হওয়া পর্যন্ত বাংলা সাহিত্যের অগ্রগতি হয়নি, চর্যাগীতিতেই সীমাবদ্ধ থাকে। প্রথম বাংলা কাব্য চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন মুসলমান আমলে রচিত হয়। উপরে আলোচিত রাজনৈতিক, আর্থসামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলায় মুসলিম বিজয় সূচিত হয়। বখতিয়ার খিলজি থেকে ইউজ খলজি পর্যন্ত বাংলার সঙ্গে আরবদের প্রাথমিক যোগাযোগ। ত্রয়োদশ শতকের গোড়ার দিকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, কিন্তু তার আগেও বাংলার সঙ্গে মুসলমানদের যোগাযোগ ছিল। প্রাচীনকাল থেকে আরবেরা ব্যবসায়িক জাতি। প্রাক ইসলামিক যুগে তারা যেমন আন্তর্জাতিক বাণিজ্যে তৎপর ছিল, ইসলামী যুগে তারা সেই তৎপরতা বজায় রাখে। ইসলামী যুগে আরব আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে আরব ভৌগোলিকদের বিবরণে পাওয়া যায়। এই ভৌগোলিকগণ হলেন প্রধানত সুলাইমান ইবনে খুরদাদবিহ আল মাসুদি আল ইদরিসি। এদের লিখিত পুস্তকে জানা যায় যে আরব বণিকেরা পণ্যভর্তি জাহাজ নিয়ে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, চীন সাগর ইত্যাদি উপকূলীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। বাণিজ্যের মাধ্যমেও বাংলার সঙ্গেও আরব মুসলমানদের যোগাযোগ ছিল। আরব ভৌগোলিকদের বিবরণে প্রাচীন বাংলার উল্লেখ আছে, যাকে তারা পাল রাজা ধর্মপালের রাজ্যরূপে পরিচিতি দেয় বলে মনে করা হয়। তাছাড়া তাদের বিবরণে উপকূল, হ্যাঁ, উপকূলের একটি বন্দরকে সমন্দর নাম দেওয়া হয়েছে। এই সমন্দরকে চট্টগ্রাম বলে মনে করা হয়। তাছাড়া কামরূপ থেকে নদী পথে সুগন্ধদ্রব্য সমুদ্র বন্দরে নিয়ে আসার কথা বলা হয়েছে এবং বাংলার গৌরব মসলিন বস্ত্রের প্রশংসা করা হয়েছে। এই বিবরণ সমূহে তাই বাংলার সঙ্গে প্রাচীনকালে অর্থাৎ অষ্টম শতাব্দী থেকে আরবদের যোগাযোগের কথা জানা যায়। পাহাড়পুর এবং ময়নামতির প্রত্নতাত্ত্বিক খননকালে আব্বাসী খলিফা হারুনুর রশিদের মুদ্রা আবিষ্কৃত হয়েছে। কেউ কেউ মনে করেন যে আরবের মুসলমানেরা ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই দেশে আসেন এবং তাদের সাথে এই মুদ্রাগুলো এই দেশে প্রবেশ করে। তবে এই মুদ্রাগুলো যে ব্যবসার মাধ্যমে এসেছে তাতে সন্দেহের অবকাশ কম। সেই সুদূর অতীতে কোনো মুসলমান শুধু ধর্ম প্রচারের জন্যই এদেশে এসেছিলেন, এই বিষয়ে অকাট্য প্রমাণ না পাওয়া পর্যন্ত একে সমর্থন করা যায় না। বাংলার বিভিন্ন স্থানে কয়েকজন সুফি সাধকের নাম পাওয়া যায়, যেমন বিক্রমপুরের বাবা আদম শহীদ, নেত্রকোনার শাহ সুলতান রুমি, বগুড়ায় মহাস্থানের শাহ সুলতান মাহি সাওয়ার এবং পাবনার শাহাদাতপুরের মাকদুম শাহ দৌলা শহীদ ইত্যাদি। এদের সম্বন্ধে প্রচলিত জনশ্রুতিতে মুসলিম বিজয়ের অনেক পূর্বের লোক বলে পরিচিতি দেওয়া হয়, কিন্তু আধুনিক গবেষণা দেখা যাচ্ছে এদের সঠিক সময় নিরূপণে সহায়ক কোনো তথ্য পাওয়া যায় না। বরং মনে করা যৌক্তিক নয় যে এরা সকলে বাংলায় মুসলিম বিজয়ের পরে এদেশে আগমন করেন এবং এরা হয় স্বাভাবিকভাবে বা বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণত্যাগ করেন। জনশ্রুতি যাই বলুক না কেন, তারা মুসলিম বিজয়ের পরবর্তী লোক। আরাকানে প্রচলিত কিংবদন্তি রাজ দাওয়েতে আরাকানের জৈনক রাজার সুরতন বিজয়ের কথা বলা হয়। কেউ কেউ মনে করেন যে সুরতন হলো চট্টগ্রামের তৎকালীন রাজার উপাধি এবং এই কারণে তারা মনে করেন যে চট্টগ্রামে সেই প্রাচীনকালেই একটি মুসলিম রাজ্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু এইরূপ জনশ্রুতির উপর নির্ভর করে কোনো ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। ঐতিহাসিক যুক্তিতে আহ, বাংলায় বা তার কোনো অংশে ত্রয়োদশ শতাব্দীর বিজয়ের আগে কোনো মুসলিম রাজ্য স্থাপনের কোনো সম্ভাবনা দেখা যায় না। অতএব প্রাচীনকালে বাংলার সঙ্গে আরব মুসলমানদের যোগাযোগ ছিল বাণিজ্য সূত্রে এসে কোনো আরব মুসলমান হয়তো অস্থায়ীভাবে চট্টগ্রাম বন্দরে বসবাস করতে পারে। চট্টগ্রাম বা বাংলার অন্য কোনো স্থানে তখন কোনো মুসলিম বসতি ছিল সেরূপ কোনো প্রমাণ নাই। অতএব বাংলা বা চট্টগ্রামের সঙ্গে মুসলমানদের প্রাথমিক যোগাযোগ ছিল বাণিজ্যিক, ধর্মীয় নয়। মুসলমানদের বাংলাদেশ বিজয়। তিনটি পর্যায়ে ভারত উপমহাদেশ মুসলিম শাসন বিস্তার লাভ করে। প্রথমত আরবদের সিন্ধু ও মুলতান বিজয়। মুহাম্মদ বিন কাসেম উমাইয়া খলিফা ওলিদের আমলে 711 খ্রিস্টাব্দে এই বিজয়ের নেতৃত্ব দেন। দ্বিতীয় পর্যায়ে গজনীর সবুক্তগিন ও তৎপুত্র সুলতান মাহমুদের বারংবার ভারত আক্রমণ। সুলতান মাহমুদ 17 বার ভারতের বিভিন্ন এলাকা আক্রমণ করেন এবং প্রত্যেকবার অজস্র ধন সম্পদ নিয়ে স্বদেশে ফিরে যান। তিনি ভারতে সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেননি, তবে শুধু লাহোর কেন্দ্রিক পশ্চিম সীমান্তের কিছু এলাকা স্বীয় গজনী সাম্রাজ্যভুক্ত করেন। সবুক্তগিন ও সুলতান মাহমুদ ছিলেন তুর্কি। তৃতীয় পর্যায়ে যারা আক্রমণ করে তারাও ছিল তুর্কি। নেতৃত্ব দেন সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম, যিনি ভারত ইতিহাসে সুলতান মোহাম্মদ ঘোরি নামে পরিচিত। সুলতান মোহাম্মদ ঘোরি দিল্লি ও আজমিরে স্বীয় অধিকার প্রতিষ্ঠিত করেন এবং দিল্লিকে রাজধানী করে একটি মুসলিম রাজ্য স্থাপন করেন। কুতুবউদ্দিন আইবককে দিল্লিতে তার প্রতিনিধি রূপে শাসক নিযুক্ত করেন। মোহাম্মদ ঘোরি 1206 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে স্বাধীনতা ঘোষণা করে সিংহাসনে বসেন। বাংলাদেশে মুসলিম বিজয় সুলতান মাহমুদ ঘোরির হাতেই বিজয়ের অংশ বিশেষ। বখতিয়ার খলজির বাংলাদেশ, যে মহান বীর বাংলাদেশে আক্রমণ করে সেখানে মুসলিম রাজ্য স্থাপন করেন তিনি বখতিয়ার খলজি। পুরো নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। সংক্ষেপে ঐতিহাসিক তাকে মোহাম্মদ বখতিয়ার খলজি বা বখতিয়ার খলজি নামে উল্লেখ করেন। কেউ কেউ মনে করেন যে তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, অর্থাৎ তিনি বখতিয়ার খলজির ছেলে
ইখতিয়ার উদ্দিন, কিন্তু তা ঠিক নয়। তিনি সিস্তানের গড় মসির বা আধুনিক দাসতি মারগর অধিবাসী ছিলেন এবং তুর্কিদের খলজি গোত্রভুক্ত ছিলেন। তার আর কোনো বিশেষ পরিচিতি পাওয়া যায় না। সেকালে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার ভাগ্যান্বেষী লোকেরা উন্নত জীবিকা অর্জনের আশায় ভারতবর্ষে আগমন করত এবং প্রধানত তুর্কি বিজয়ীদের সৈন্যদলে ভর্তি হয়ে ভারতে আসার পথ উন্মুক্ত ও সহজ ছিল। বখতিয়ার খলজি ভাগ্য অন্বেষণে ভারতে আসার সংকল্প করেন এবং মোহাম্মদ ঘুরির সৈন্যদলে যোগদানের উদ্দেশ্যে গজনীতে আসেন, কিন্তু গজনীতে মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে চাকুরি প্রার্থী হয়ে তিনি ব্যর্থ হন। ওই সময় প্রত্যেক সৈন্যকে নিজ নিজ ঘোড়া, অস্ত্রশস্ত্র, পক্ষে ঢাল তলোয়ার জোগাড় করতে হতো। বখতিয়ার খলজির মতো একজন ভাগ্যান্বেষী পক্ষে তা জোগাড় করা সম্ভব ছিল না। তাছাড়া বখতিয়ার ছিলেন খাটো আকৃতির, কুৎসিত চেহারা এবং তার হাত দুটো ছিল অস্বাভাবিক দীর্ঘ। তাই হয়তো তিনি মোহাম্মদ ঘুরির আরিজের সৈন্য বিভাগের অধ্যক্ষ মানে আরিজের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। গজনীতে ব্যর্থ হয়ে বখতিয়ার দিল্লিতে কুতুবুদ্দিন আইবকের দরবারে যান, কিন্তু সেখানেও তিনি চাকরি লাভে ব্যর্থ হন। অতঃপর তিনি পূর্ব দিকে অগ্রসর হয়ে বদাউনে যান। সেখানে শাসনকর্তা মালিক হিজবরউদ্দিন বখতিয়ারকে নগদ বেতনে চাকুরিতে ভর্তি করেন, কিন্তু বখতিয়ার এরূপ চাকুরিতে সন্তুষ্ট ছিলেন না। তাই কিছুদিন পরে তিনি আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে অযোধ্যায় গিয়ে পৌঁছেন। অযোধ্যা শাসনকর্তা মালিক হুসামাদ্দিন বখতিয়ার খলজির প্রতিভা অনুধাবন করতে সক্ষম হন এবং তাকে ভিউলি তথা এবং ভাগত নামক দুটি পরগনার জায়গির প্রদান করেন। ভিউলি এবং ভাগত বর্তমান ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় অবস্থিত। এটা ছিল তৎকালীন মুসলিম রাজ্যের শেষ পূর্ব সীমা। এতে বোঝা যায় যে বখতিয়ার খলজি তৎকালীন মুসলিম রাজ্যের সীমান্ত রক্ষায় নিযুক্ত হন। বখতিয়ার খলজি এই দায়িত্ব পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি এই দুই পরগনাকে তার ভবিষ্যৎ উন্নতির সোপান রূপে ব্যবহার করেন। সীমান্তে অবস্থিত হওয়ায় ভিউলি ও ভাগত পরগনা দুটির পাশে ছিল হিন্দু শাসিত এলাকা। হিন্দুদের মধ্যে কোনো ঐক্য ছিল না, তাই এই এলাকা অনেক ছোট ছোট হিন্দু রাজ্যে বিভক্ত ছিল। বখতিয়ার খলজি ছোট ছোট রাজ্যগুলো একে একে অধিকারের পরিকল্পনা করে। সুলতান মাহমুদের বারংবার আক্রমণ এবং সুলতান মোহাম্মদ ঘুরির সারা উত্তর বিজয়ের ফলে সিন্ধুদের মনে তুর্কি আক্রমণকারীদের সম্বন্ধে আতঙ্কের সৃষ্টি হয়। বখতিয়ার খলজি এর সুযোগ গ্রহণ করেন এবং কিছু সংখ্যক সৈন্য সংগ্রহ করে এক এক করে হিন্দু রাজ্য আক্রমণ করে লুট করতে থাকেন। তার বীরত্বের কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বিশেষ করে স্বগোত্রীয় খলজিরা এসে তার সৈন্যদলে যোগ দিতে থাকে। এভাবে একদিকে যেমন তিনি ধনসম্পদ হস্তগত করেন, অন্যদিকে ওই ধনসম্পদের সাহায্যে বিরাট একটি শক্তিশালী সৈন্যদল গঠন করতে সক্ষম হন। এইভাবে জয় করে অগ্রসর হওয়ার সময় একদিন তিনি অপ্রত্যাশিতভাবে একটি প্রাচীর বেষ্টিত স্থানে উপস্থিত হন। মুসলমান সৈন্যরা তৎক্ষণাৎ তরবারি চালনা করেন, কিন্তু প্রতিপক্ষ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। বখতিয়ার খলজি মনে করছিলেন প্রাচীর বেষ্টিত স্থানটি একটি দুর্গ, কিন্তু ভেতরে প্রবেশ করে দেখা গেল সেখানে সকল লোক মুন্ডিত মস্তক এবং সেখানে বই পুস্তক পরিপূর্ণ। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে এই স্থানটি একটি বৌদ্ধ বিহার এবং সকল লোক ভিক্ষু। বখতিয়ার খলজি আসলে অদন্তপুরী বিহার জয় করেন। মুসলমানরা সেই থেকে এর নাম দেয় বিহার। বৌদ্ধ বিহার হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভিক্ষুরা জ্ঞানার্জনে লিপ্ত থাকেন। বিহার জয় করে বখতিয়ার খলজির সাহস বেড়ে যায়। তিনি আরও নতুন এলাকা জয় করার চিন্তা করেন, কিন্তু তার আগে তিনি বিপুল ধনরত্ন নিয়ে কুতুবুদ্দিন আইবকের সাথে সাক্ষাতের জন্য দিল্লিতে যান। কুতুবুদ্দিন আইবক ছিলেন ভারতে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি, কিন্তু দিল্লিতে গিয়ে দেখেন যে সেখানে কয়েকজন আমির তার সাফল্যে ঈর্ষান্বিত। তারা বখতিয়ার খলজির বিরুদ্ধে কুতুবুদ্দিনের নিকট কুৎসা রটনা করে তার মন বিষাক্ত করে তোলেন। কুতুবুদ্দিন বখতিয়ারের সাহসিকতা পরীক্ষার জন্য তাকে একটি পাগলা হাতির সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করেন। বখতিয়ার খলজি এই পরীক্ষায় উত্তীর্ণ হলে কুতুবুদ্দিন তাকে পুরস্কৃত করেন। বখতিয়ার আবার বিহারে ফিরে আসেন, আরও সংগ্রহ করে পরের বছর তিনি নদিয়া আক্রমণ করেন। বিহার এবং পার্শ্ববর্তী এলাকা বিজয়ের ফলে বখতিয়ার খলজির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চতুর্দিকে আতঙ্ক সৃষ্টি হয়। বাংলার রাজা লক্ষণ সেন তখন নদিয়ায় ছিলেন। একদিন তার দরবারে ব্রাহ্মণ পণ্ডিতেরা তাকে বলেন যে তাদের প্রাচীন গ্রন্থে লিখিত আছে বাংলাদেশ তুর্কিদের অধিকারে যাবে। সারা উত্তর ভারতে মুসলিম তুর্কিদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বিহার পর্যন্ত জয় করে নিয়েছেন। অতএব তুর্কিরা বাংলাদেশে আক্রমণ করবে এবং তারা রাজাকে পরিবার পরিজন পরিষদ সহ নদিয়া ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানান। রাজা জিজ্ঞেস করলেন তাদের প্রাচীন গ্রন্থে বাংলা বিজয়ের বিজয়কারী তুর্কি বীরেরা কোন রূপ পরিচিতি আছে কিনা। পণ্ডিত বললেন যে তুর্কি বীর বাংলা বিজয় করবে এবং তাদের দেহাবয়ব এমন হবে যে তিনি আকৃতিতে খাটো, দেখতে কুচিত এবং তার হাত দয় হাঁটু পর্যন্ত দীর্ঘ হবে। লক্ষণ সেন বিহারে গোয়েন্দা পাঠিয়ে জানতে পারেন যে বখতিয়ার খলজি সত্যি ব্রাহ্মণ পণ্ডিতদের বর্ণতা মতো খাটো এবং কুচিত এবং আরও যে সমস্ত বর্ণনা আছে সেরকমই। আচ্ছা, তার দুটি হাত লম্বা ছিল, কিন্তু রাজা নদিয়া ছেড়ে যেতে রাজি হলেন না। ব্রাহ্মণ পণ্ডিতরা রাজাকে ফেলে চলে গেলেন এবং যেখানে প্রায় আশ্রয় নিলেন এবং তুর্কিদের নাগালের বাইরে চলে গেলেন। লক্ষণ সেনের দরবারে সত্যি এরূপ ঘটনা ঘটেছিল কিনা বলা যায় না, তবে সমসাময়িক ইতিহাসে এই তথ্য পাওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেন। বখতিয়ার খলজি এরূপ ক্ষিপ্রতার সঙ্গে নদিয়া এসে পৌঁছান যে তার সঙ্গে মাত্র 18 জন অশ্বারোহী সৈন্য নদিয়ায় পৌঁছে।
তিনি সোজা লক্ষণ সেনের প্রাসাদে যান এবং রক্ষীদের হত্যা করেন। রাজা লক্ষণ সেন তখন মধ্যাহ্নভোজে লিপ্ত ছিলেন। সংবাদ পেয়ে তিনি খালি পায়ে পশ্চাৎ দিয়ে পলায়ন করেন এবং নদীপথে রাজধানী বিক্রমপুরে গিয়ে আশ্রয় নেন। নদিয়া বিনা যুদ্ধে বখতিয়ার খলজি হস্তগত হয়। রাজা ফেলে যাওয়া ধন সম্পদ, ভৃত্যবর্গ এবং অনেক হাতি বিজয়ীদের অধিকারে আসে। সমসাময়িক ইতিহাসে বখতিয়ার খলজি নদিয়া বিজয়ের এই কাহিনী পাওয়া যায়। এই কারণে আমাদের দেশে প্রবাদ আছে যে 17 জন তুর্কি অশ্বারোহী বাংলাদেশ জয় করে। রাজা লক্ষণ সেন সারা বাংলাদেশ অর্থাৎ এক বিস্তীর্ণ এলাকায় অধীশ্বর ছিলেন। তাকে কাপুরুষও বলা যায় না। তিনি পিতামহের রাজত্বকালে অনেক যুদ্ধে অংশ নেওয়ার প্রমাণ আছে। ব্রাহ্মণ পণ্ডিতরা সময় থাকতে নদিয়া ছেড়ে পালিয়ে আত্মরক্ষা করলেও লক্ষণ সেন পালিয়ে যাননি। আচ্ছা, তাতে মনে হয় বখতিয়ার খলজির সহজ বিষয়ের অন্য কারণও আছে। লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুরে, কিন্তু তিনি হয় পুণ্যলাভের আশায় গঙ্গা তীরে ভাগীরথী শাখা নদী অবস্থান করছিলেন বা সুন্দরবনের খাড়ি অঞ্চলের ডোমন পালের বিরুদ্ধে বিদ্রোহ দমনের জন্য নদিয়ায় যান। ইতিমধ্যে তুর্কি আক্রমণের আশঙ্কা দেখা দিলে তিনি নিশ্চয়ই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেন। বাংলাদেশের পশ্চিম সীমান্তে গঙ্গার ধারে রাজমহলের পার্বত্য গিরিপথে তেলিয়াগড় দুর্গ অত্যন্ত সুদৃঢ় এবং দুর্ভেদ্য ছিল। পশ্চিম দিক থেকে আগত আক্রমণকারীরা সহজে এই দুর্গ জয় করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে পারত না। লক্ষণ সেন মনে হয় এই দুর্গ সৈন্য সমাবেশ করে শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুতি নেন। লক্ষণ সেনের মতো অভিজ্ঞ রাজার পক্ষে তাই ছিল স্বাভাবিক, অর্থাৎ লক্ষণ সেন তেলিয়াগড় দুর্গ রক্ষার ব্যবস্থা করেন। কিন্তু বখতিয়ার খলজি শুধু একজন বীর যোদ্ধা ছিলেন তা নয়, তিনি একজন সমরকুশলী ছিলেন। তার কোনো যুদ্ধ নৌকা বা রণপথ ছিল না। তার পক্ষে গঙ্গা নদী পথে অগ্রসর হওয়ার প্রশ্ন ওঠে না। তিনি তেলিয়াগড়ের দক্ষিণ দিকে বাংলার পশ্চিম সীমান্তে বিস্তীর্ণ দুর্ভেদ্য জঙ্গলাকীর্ণ স্থান ঝাড়খণ্ড দিয়ে অগ্রসর হন। ঝাড় অঞ্চল দিয়ে ভেদ করে বিশাল সৈন্যবাহিনী অগ্রসর হওয়া সম্ভব না হওয়ায় তিনি সৈন্যবাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে এক দলের পর অন্য দল অগ্রসর হওয়ার নির্দেশ দেন। বখতিয়ার খলজি নিজেই প্রথম দলটির কর্তৃত্ব দেন এবং তিনি যখন নদিয়া পৌঁছেন তখন তার সঙ্গে 18 জন সৈন্য ছিল। পেছনে পেছনে অন্য দল চলে আসে এবং বখতিয়ার খলজি যখন প্রাসাদ দ্বারে এসে পৌঁছেন তখন অন্য দুই একটি দল শহরে প্রবেশ করে। কেউ বুঝতেই পারে না যে তুর্কি বীর বখতিয়ার খলজি আক্রমণ করেছেন, বরং সকলেই মনে করে যে তারা ঘোড়া ব্যবসায়ী এবং রাজা লক্ষণ সেনের নিকট ঘোড়া বিক্রি করতে এসেছে। সকালের অজ্ঞাতে এবং অলক্ষ্যে বাংলা একটি বিপ্লব সংগঠিত হলো, যার প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। বখতিয়ার খলজি যেই নদী আক্রমণ করেন তা ভাগীরথী তীরে অবস্থিত ছিল, বর্তমান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আধুনিককালে কেউ কেউ মনে করেন যে বখতিয়ার খলজির অধিকৃত নদিয়া হলো উত্তরবঙ্গের নওদা, গৌড় বা লাখনৌতির নিকটে, কিন্তু এই মত গ্রহণযোগ্য নয়। কিন্তু বখতিয়ার খলজি নদিয়াতে অবস্থান করেননি। লক্ষণ সেনের পলায়নের পরে তার প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। তাই বখতিয়ার খলজিকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। তিনি নদিয়ায় 3 দিন থেকে লুট করে অনেক ধনরত্ন হাতি ঘোড়া হস্তগত করেন এবং নদিয়া ছেড়ে উত্তরবঙ্গে এসে বাংলার প্রাচীন রাজধানী গৌড় অধিকার করেন এবং সেখানে স্বীয় রাজধানী স্থাপন করেন। তখন গৌড়ের নাম ছিল লক্ষণাবতী। রাজা লক্ষণ সেনের নামানুসারে মুসলমানদের নিকট এবং ফার্সি ইতিহাসে তা লখনৌতি নামে পরিচিত হয়। বখতিয়ার খলজি কর্তৃক লখনৌতি অধিকারের বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। তাতে মনে হয় তিনি লখনৌতিও বিনা যুদ্ধে জয় করেন। বখতিয়ার খলজির নদী আক্রমণের তারিখ নিয়ে আধুনিক ঐতিহাসিকরা বিস্তর গবেষণা করেন, কারণ সমসাময়িক ইতিহাসে এই তারিখ পাওয়া যায় না। তবে সম্প্রতি বখতিয়ার খলজির মুদ্রা আবিষ্কৃত হওয়ায় এখন প্রায় নিঃসন্দেহে বলা যায় 1204 থেকে 5 খ্রিস্টাব্দের মধ্যবর্তী শীত মৌসুমে তিনি নদিয়া বিজয় করেন। বখতিয়ার খিলজির অধিকৃত মুসলিম রাজ্য উত্তরে দিনাজপুরের দেবকোট হয়ে রংপুর পর্যন্ত, দক্ষিণে গঙ্গা, পদ্মা শাখা নদী, পূর্বে তিস্তা ও করতোয়া পর্যন্ত বিস্তৃত ছিল। পশ্চিমে বখতিয়ার খলজির অধিকৃত বিহার ও তৎসংলগ্ন এলাকা তার অধীনে ছিল। লাখনৌতিতে রাজধানী স্থাপন করে বখতিয়ার খলজি স্বীয় শাসন ব্যবস্থা প্রত্যাবর্তন করেন। তিনি নিজে সুলতান ছিলেন না, সুলতান উপাধিও নেননি। গৌড় বিজয়ের পর তিনি সুলতান মাহমুদ ঘুরির নামে মুদ্রা জারি করেন, অর্থাৎ তিনি মোহাম্মদ ঘুরির সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মোহাম্মদ ঘুরির নামেই তার রাজ্য অধিকার বা শাসন করেন। তিনি অধিকৃত এলাকাকে কয়েকটি ইক্তা বা কয়েকটি প্রশাসনিক ইউনিট বা খণ্ডে বিভক্ত করেন এবং প্রত্যেক ইক্তা একজন করে মুক্তা নিযুক্ত করেন। এই সময়ে 3 জন মুক্তার নাম পাওয়া যায়: আলী মর্দান খলজি, মোহাম্মদ শিরান খলজি এবং হুসামুদ্দিন ইয়োজ খলজি। এরা সকলেই তার উচ্চ পদস্থ সেনাপতি ছিলেন। শাসন ব্যবস্থা ছাড়াও তার অধিকৃত রাজ্যে মুসলিম সমাজ প্রতিষ্ঠার জন্য মসজিদ, মাদ্রাসা এবং খানকা তৈরি করেন। তিনি বুঝতে পারেন যে মুসলমান সমাজই হলো সামরিক শক্তির ভিত্তি। সমাজের সমর্থন ছাড়া সামরিক শক্তি বেশি দিন টিকতে পারবে না। তাই উপাসনার জন্য মসজিদ, শিক্ষার জন্য মাদ্রাসা এবং সুফিদের আধ্যাত্মিক সাধনার জন্য খানকাহ নির্মাণ করেন। আচ্ছা, বখতিয়ার খলজির জীবনের শেষ কাজ তিব্বত আক্রমণ। বখতিয়ার খলজির অধিকৃত লখনৌতি রাজ্যের বাইরে ও দক্ষিণ ও পূর্ববঙ্গের বিস্তৃত অংশ অনধিকৃত ছিল। এই নিকটের এলাকা জয় না করে, বাংলাদেশের বিজয় সম্পূর্ণ না করে তিনি কোনো সুদূর পার্বত্য তিব্বত জয় করা মনস্থ করেন তা বোঝা মুশকিল। কেউ কেউ মনে করেন যে তিনি তিব্বত জয় করে স্বদেশ তুর্কিস্তানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভেবে তিব্বত জয় করতে যান। কিন্তু তবে এর প্রধান কারণ বোধহয় অন্য কিছু। তিনি বুঝতে পারেন যে নদীমাতৃক পূর্ব ও দক্ষিণ বাংলা জয় করতে হলে যে নৌবাহিনী প্রয়োজন তা তার ছিল না। নৌবাহিনী গঠন করাও সময় সাপেক্ষ ব্যাপার। বখতিয়ার খলজি কিন্তু চুপচাপ বসে থাকার লোক ছিলেন না, তিনি ছিলেন যোদ্ধা। তাই তিনি তিব্বত অভিযানের সংকল্প করেন। তুর্কিস্তানের পথ আবিষ্কার করাও তার উদ্দেশ্য থাকতে পারে।
যাই হোক, বখতিয়ার খলজির তিব্বত অভিযান কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না। তিনি অনেক বিচার বিবেচনা, পরিকল্পনা, প্রস্তুতি নিয়েই এই অভিযানে বের হন। তিব্বত পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন পার্বত্য লোককে মুসলমান করে পথ প্রদর্শক নিযুক্ত করেন। তিনি অনেক প্রস্তুতির পরে 10,000 সৈন্য নিয়ে অগ্রসর হন। তিনি পূর্ব দিকে কয়েকদিন কুচ হয়ে যাওয়ার পর বর্ধনকোট শহরে উপনীত হন। সম্মুখে একটি বৃহৎ নদী থাকায় তিনি পার না হয়ে উত্তর দিকে 10 দিন চলার পর পাথরের নির্মিত একটি পুল দেখতে পান। পুল পার হয়ে তিনি 2 জন সেনাপতিকে পুল পাহারা নিযুক্ত করে আবার অগ্রসর হন। তখন তিনি কামরূপে পৌঁছে গেছেন। তিনি কমরূপের রাজা দূত পাঠিয়ে কমরূপের রাজা দূত পাঠিয়ে বললেন যে ওই বছর তিব্বত আক্রমণ করা সমীচীন হবে না। তিনি ফিরে গিয়ে পরের বছর আসলে কামরূপের রাজাও তার সঙ্গে তিব্বত অভিযানে যাবেন। বখতিয়ার খিলজি কামরূপের রাজার কথায় কান না দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে এক বিরাট সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। বখতিয়ার খলজি যুদ্ধে জয়লাভ করলেও তিনি অনেক সৈন্য হারান এবং বুঝতে পারেন যে তিব্বত জয়লাভ করা সম্ভব হবে না। তিনি ফিরে আসেন, কিন্তু পাথরের নির্মিত পুরে পৌঁছে দেখেন যে পুলটি ভাঙ্গা। সেখানে কামরূপের রাজা সকল খাদ্য পুড়িয়ে দেওয়ায় 32 সৈন্য ঘোড়া অনাহারে মৃত্যুবরণ করছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মরিয়া হয়ে বখতিয়ার খলজি সৈন্যবাহিনী সহ নদী সাঁতরিয়ে পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু বিশাল সৈন্যবাহিনী নদীতে ডুবে মৃত্যুবরণ করে। মাত্র খানিক সৈন্য নিয়ে বখতিয়ার খলজি দেবগড়ে আশ্রয় গ্রহণ করেন। সেখানে মৃত সৈন্যদের স্ত্রী পুত্র পরিজনেরা বখতিয়ার খলজিকে অভিশাপ দিতে থাকে। বিমর্ষ হতাশ বখতিয়ার খলজি দুঃখে শোকে অল্পদিন অসুখে থেকে 1206 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন তার সেনাপতি এবং বরসেলের মুক্তা আলী মর্দান খলজি অসুস্থ অবস্থায় তাকে দেখতে এসে সুযোগ বুঝে তাকে হত্যা করে ক্ষমতা দখল করেন। খলজি মালিকদের অন্তর্বিরোধ। বখতিয়ার খলজি মৃত্যু বা হত্যার সংবাদ পেয়ে তার একজন প্রধান অমাত্য লখনৌর বীরভূমের নাওগর এর মুক্তা মোহাম্মদ শিরন খলজি দ্রুত দেবকোটে আসেন। তিনি পরলোকগত নেতার দাফন সম্পন্ন করেন এবং শোক প্রকাশ করেন। দেবকোটের খলজি আমির এবং সৈন্যবৃন্দ তাকে নেতা নির্বাচিত করেন এবং তিনি বখতিয়ার খলজির গঠিত মুসলিম রাজ্যের শাসনভার গ্রহণ করেন। পরে তিনি বখতিয়ার খলজির গঠিত হন্তা আলী মর্দান খলজির ইকতা বরসল আক্রমণ করেন এবং তাকে বন্দী করতে সক্ষম হন। তিনি আলী মর্দানকে হাজি বাবা ইস্পাহানি নামক একজন কোতোয়ালের অধীনে বন্দী রাখেন। মোহাম্মদ শিরন খলজি অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন করেন। যোগ্য মতো বখতিয়ারের আমিরদের স্বস্বপদে বহাল রাখেন বা নতুন নিযুক্তি দেন, কিন্তু হঠাৎ করে আলী মর্দান খলজি বন্দিদশা থেকে পলায়ন করে আবার লখনৌতির শান্তি ভঙ্গ করে। আলী মর্দান সোজা দিল্লিতে গিয়ে কুতুবুদ্দিন আইবেকের শরণাপন্ন হন এবং তাকে লখনৌতি আক্রমণের জন্য উদ্বুদ্ধ করেন। কুতুবুদ্দিন তার এক সেনাপতি কায়েমাজ রুমিকে লখনৌতি গিয়ে খলজি আমিরদের বিরুদ্ধে বিরোধ মীমাংসার আদেশ দেন। কায়েমাজ রুমি শাসনে অগ্রসর হয়ে লখনৌতির পশ্চিম সীমান্তের মুক্তা এবং বখতিয়ার খলজির আরেকজন আমির হুমাসুদ্দিন ইউজ খলজি বিনা যুদ্ধে দিল্লি সেনাপতির নিকট আত্মসমর্পণ করেন। মোহাম্মদ শিরন খলজিও দিল্লি সেনাপতির সঙ্গে যুদ্ধ করা নিরর্থক মনে করে দেবকোট ছেড়ে উত্তর দিকে পলায়ন করেন। কায়েমাজ রুমি বিনা যুদ্ধে লখনৌতি দখল করে হুসামুদ্দিন ইউজ খলজিকে দেবকোটের শাসনকর্তা নিযুক্ত করে ফিরতি পথে অযোধ্যার দিকে যাত্রা করেন। এই সংবাদ পেয়ে মোহাম্মদ শিরন খলজি দেবকোটে ফিরে এসে হুসামুদ্দিন ইউজকে আক্রমণ করেন। কায়েমাজ রুমিও দেবকোটের ঘটনাবলীর কথা শুনে আবার তড়িঘড়ি তাড়াতাড়ি ফিরে এসে মোহাম্মদ শিরন খলজিকে আক্রমণ করেন। মোহাম্মদ শিরন খলজি পরাজিত হয়ে মাসেদা সন্তোষের মাহি সন্তোষ দিনাজপুর দিকে পলায়ন করেন। তার সম্বন্ধে আর কিছু শোনা যায় না। 1207 থেকে 1208 পর্যন্ত বছরখানেক ক্ষমতা ছিলেন। কায়েমাজ রুমি আবার হুসামুদ্দিন ইয়জ খলজিকে শাসনকর্তা নিযুক্ত করে দিল্লিতে ফিরে যান। এখানে উল্লেখ্য যে বখতিয়ারের মৃত্যুর পর থেকে দেবকোট মনে হয় রাজধানীর মর্যাদা পায়, কারণ এই কয়েক বছরের ইতিহাসে লখনৌতির উল্লেখ নেই। হুসামুদ্দিন ইয়জ খলজি দিল্লির অধীনস্থ গভর্নর রূপে শাসন করতে থাকেন। এদিকে আলী মর্দান খলজি কুতুবুদ্দিন আইবেকের একজন বিশ্বস্ত অনুচরের মর্যাদা লাভ করেন। কুতুবুদ্দিন গজনি অধিকার করলে আলী মর্দানও তার সঙ্গে গজনি যান এবং 40 দিন কুতুবুদ্দিন গজনিতে অবরুদ্ধ থাকলে আলী মর্দানও অবরুদ্ধ থাকেন। পরে কুতুবুদ্দিন দিল্লি প্রত্যাবর্তন করলে আলী মর্দানও কিছুদিন পরে ফিরে আসেন। এইবার কুতুবুদ্দিন আলী মর্দানকে লখনৌতির গভর্নর নিযুক্ত করে পাঠান। আলী মর্দান খলজি গভর্নর রূপে লখনৌতে আসলে হুসামুদ্দিন ইওজ খলজি আলী মর্দানের হাতে ক্ষমতা ছেড়ে দেন। 1210 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিনের মৃত্যু হলে লখনৌতিতে আলী মর্দান খলজি স্বাধীনতা ঘোষণা করেন এবং সুলতান আলাউদ্দিন উপাধি গ্রহণ করেন। বখতিয়ার খলজি এবং মোহাম্মদ শিরন খলজি স্বাধীনভাবে রাজ্য শাসন করলেও স্বাধীনতা ঘোষণা করেননি। কিন্তু আলী মর্দান খলজি সাহসী যোদ্ধা ছিলেন। আচ্ছা, আলী মর্দান খলজি স্বাধীনতা ঘোষণা করে সুলতান উপাধি নেন। অতএব সুলতান আলাউদ্দিন আলী মর্দান লখনৌতির প্রথম মুসলিম সুলতান। সুলতান আলাউদ্দিন আলী মর্দান খলজি সাহসী যোদ্ধা ছিলেন। তিনি পরিস্থিতি বুঝে নিজের স্বার্থ সিদ্ধি করতেন, কিন্তু তার কোনো কাণ্ডজ্ঞান ছিল না। বিনা কারণে রক্তপাত করতে তিনি দ্বিধা করতেন না। হঠাৎ শাসন ক্ষমতা পেয়ে তার মাথা ঘুরে যায় এবং তিনি ধারাকে সরাগান করতে থাকেন। তিনি লখনৌতির সিংহাসনে বসে খোরাসান, ঘোর, গজনি ইত্যাদি এলাকায় জায়গির প্রদান করতে থাকেন এবং কেউ আপত্তি করলে বলতেন যে তিনি ওই সকল এলাকা দখল করে নেবেন। এক কথা বলা যায় যে তিনি সিংহাসনে বসে যথেচ্ছ ব্যবহার করতে থাকেন, এমনকি স্বগতীয় আমিরদের প্রতি অত্যাচার করতে থাকেন। খলজি আমিররা তার অচিতে অনিষ্ট হয়ে হুসামুদ্দিন ইরোজ খলজির নেতৃত্ব গ্রহণ করে এবং গোপনে আলী মর্দান খলজিকে হত্যা করে। হুসামুদ্দিন সুলতান গিয়াসুদ্দিন ইরোজ খলজি উপাধি নিয়ে সিংহাসনে বসেন 1212 খ্রিস্টাব্দ। ইরোজ খলজির পিতার নাম হোসেন।
তিনিও বখতিয়ার খিলজির মতন সিস্তান এলাকার গরম শীত বা দশটি মার্গর লোক ছিলেন এবং ভাগ্য অন্বেষণে বাংলায় আসেন। তিনি প্রথম বয়সে অতি দরিদ্র ছিলেন এবং গাধার পিঠে করে এক স্থান থেকে অন্য স্থানে মালামাল পরিবহন করতেন। এরূপ কাজে লিপ্ত থাকার কোনো একদিনে দুইজন দরবেশ তার নিকট খাবার চান। তিনি তাদের শুকনো রুটি এবং পানি দেন। দরবেশ দ্বয় সন্তুষ্ট হন এবং বিদায়ের সময় আশীর্বাদের সহিত তাকে বললেন যে হিন্দুস্থানে যাও, সেখানে যেখানে একজন মুসলমান আছে সেই এলাকা তোমাকে দান করা হলো। ইয়জ খলজি তার স্ত্রীকে নিয়ে হিন্দুস্থানের দিকে যাত্রা করেন। কালক্রমে তিনি বখতিয়ার খলজি সৈন্যদলে যোগ দেন এবং বুদ্ধি সাহস ও চরিত্র করে লখনৌতির মুসলিম রাজ্যের অধীশ্বর হন। সুলতান গিয়াসউদ্দিন ইয়জ খলজি নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ শাসক এবং রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি লখনৌতির মুসলিম রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য লখনৌতিতে রাজধানী স্থাপন করেন। বখতিয়ার খলজি লখনৌতিতে রাজধানী স্থাপন করলেও তিব্বত অভিযানের পর তার শেষ জীবন কাটে দেবকোটে। পরবর্তী কয়েক বছরের ঘটনাবলী আলোচনা করে দেখা যায় যে রাজধানী দেবকোটেই থাকে। মোহাম্মদ শিরন আলী মর্দান বা গভর্নর থাকাকালে হুসামউদ্দিন ইয়জ খলজি দেবকোট থেকে রাজধানী লখনৌতিতে স্থানান্তর করার প্রমাণ নেই। রাজধানী হিসেবে দেবকোট ও লখনৌতি উভয় শহরের গুরুত্ব ছিল। দেবকোট উচ্চস্থানে অবস্থিত ছিল কিন্তু লখনৌতি ছিল নদী তীরে। ইয়জ খলজি লখনৌতিকে গুরুত্ব দেন কারণ লখনৌতি ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল, নৌকাযোগে যাতায়াতের সুবিধা ছিল। তাই তিনি লখনৌতিতে রাজধানী ফিরিয়ে আনেন এবং লখনৌতির প্রতিরক্ষা সুদৃঢ় করার জন্য বাসকোট বা বসনকোট নামে একটি দুর্গ নির্মাণ করেন। পরে ইওয়াজ খলজি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দিকে নজর দেন। তিনি একটি সুদীর্ঘ এবং সুউচ্চ রাজপথ নির্মাণ করেন। এই রাজপথের দ্বারা তিনি একদিকে লখনৌতিকে দেবকোটের সঙ্গে অন্যদিকে লখনৌ নগর এর সঙ্গে যুক্ত করেন। এই রাজপথ নির্মাণের দুইটি লক্ষ্য ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং সামরিক বাহিনীর চলাচলের সুবিধা। বাংলাদেশ নদীমাতৃক হয় ব্যবসা বাণিজ্য এবং চলাচল উভয়ের কারণে নদীপথ এবং নৌকার গুরুত্ব ছিল বেশি। মুসলমান সেনাবাহিনীর প্রধান অংশ ছিল অশ্বারোহী বাহিনী, তাই এই বাহিনীর জন্য প্রয়োজন ছিল রাজপথ। লখনৌতি রাজ্যের উত্তর প্রান্ত দেবকোট এবং দক্ষিণ প্রান্ত লখনৌর সঙ্গে সামরিক যোগাযোগের জন্য এই রাজপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানত সামরিক কারণে নির্মিত হয়ে রাজপথ যাতায়াতের সুবিধা এবং স্থলপথ বাণিজ্যিক সুবিধাও বৃদ্ধি করে। ইওয়াজ খলজি মুসলিমদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর গুরুত্ব উপলব্ধি করেন। তুর্কিরা আসে পার্বত্য অঞ্চল থেকে, কিন্তু বাংলাদেশ নদীবহুল দেশ, বৎসরের অধিকাংশ সময় পানির নিচে ডুবে থাকে। তিনি বুঝতে পারেন যে আভ্যন্তরীণ শান্তি রক্ষা, চতুর্দিকস্থ হিন্দু রাজাদের আক্রমণ এবং সর্বোপরি দিল্লির অভিযান প্রতিহত করতে হলে নৌবাহিনীর সাহায্য অপরিহার্য। তাছাড়া ক্ষুদ্র লখনৌতি রাজ্য নিয়েও তিনি সন্তুষ্ট থাকতে পারেন না। মুসলিম রাজ্য সম্প্রসারণের জন্য নৌবাহিনীর প্রয়োজন। সকল দিক বিবেচনা করে ইওজ খলজি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। বাংলাদেশ নৌবাহিনী গঠন করা কোনো কঠিন কাজ ছিল না। বাংলার মিস্ত্রি কারিগরেরাই নৌকা তৈরি করতে জানতো। মাঝি মোল্লাও বাংলাদেশে প্রচুর পাওয়া যেত। তবে নৌকা বাহিনী গঠনের আরেকটা সুফল ছিল এই যে মুসলিম শাসনের সঙ্গে স্থানীয় হিন্দি মিস্ত্রি কারিগর মাঝি মোল্লার সহযোগিতা বৃদ্ধি পায়। লখনৌতির মুসলিম রাজ্যে মুসলিম সমাজ গঠনেও ইওজ খলজি বিশেষ অবদান রাখেন। বখতিয়ার খলজির মতো ইওজ খলজিও বুঝতে পারেন যে মুসলিম সমাজ হবে মুসলিম রাষ্ট্রের ভিত্তি। তাই তিনি বখতিয়ার খলজির অনুসরণ করে স্থানে স্থানে মসজিদ, মাদ্রাসা, খানকা নির্মাণ করেন। ঐতিহাসিক মিনহাজি সিরাজ এই কারণে ইওজ খলজির ভূয়সী প্রশংসা করেন। বর্তমানে ইওজ খলজির নির্মিত ইমারতের চিহ্ন খুঁজে পাওয়া যায় না, কিন্তু ঐতিহাসিক মিনহাজ এগুলো সচক্ষে দেখেন। তিনি আলেম, সৈয়দ ও সুফিদের বিশেষ ভক্তি করতেন এবং তাদের ভরণ পোষণের জন্য বৃত্তি পুরস্কার দিতেন এবং জায়গির প্রদান করতেন। সম্প্রতি বীরভূম জেলার পশ্চিমবঙ্গ বোলপুরের অন্তর্গত সিয়ান গ্রামে ইওজ খলজির একটি আরবি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। তাতে দেখা যায় ইওজ খলজির রাজত্বকালে যুবরাজ আলী শের একখানি খানকা নির্মাণ করেন। এখানে ধর্মপ্রাণ মুসলমানরা নির্বিঘ্নে আরাধনা করার সুযোগ পায়। মধ্য এশিয়ায় মঙ্গলদের অত্যাচারে জর্জরিত হয়ে অনেক মুসলমান আলেম, সুফি, দরবেশ এবং পেশাদারী লোক ভারতে এবং বাংলাদেশে চলে আসে। ইওজ বাংলাদেশে আগতদের আশ্রয় দেন। আফগানিস্তানের ফিরোজ কোহ এর মাওলানা জামালউদ্দিন গজনবীর ছেলে মাওলানা জালালউদ্দিন গজনবী ইওজ খলজির সমর্থন লাভ করে। তিনি ইওজ খলজির সভাকক্ষে বক্তৃতা করেন এবং ইওজ ও তার আমিরের মাওলানাকে বিপুল ধন্যবাদ দেন। তার সাহায্য সহযোগিতা পেয়ে অনেক বহিরাগত মুসলমান বাংলাদেশে আসে এবং মুসলিম সমাজ ও সভ্যতা নির্মাণে অবদান রাখে। সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি সুলতান উপাধি নিয়ে স্বনামে মুদ্রা জারি করেন। বখতিয়ার খলজি সুলতান মোহাম্মদ ঘোরির নামে, আলী মর্দান খলজি স্বনামে সুলতান আলাউদ্দিন মুদ্রা জারি করেন। কিন্তু বাংলার মুসলমান শাসকদের মধ্যে ইওজ খলজি সর্বপ্রথম যার অনেক মুদ্রা আবিষ্কৃত হয়েছে। ইওজ খলজির সমসাময়িক দিল্লির সুলতান ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। 1210 থেকে 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের বেশ কিছু মুদ্রা বাংলাদেশে আবিষ্কৃত হওয়ার আগে মুদ্রাতত্ত্ববিদেরা মনে করতেন যে ইওজ ইলতুৎমিশের বর্ষতা স্বীকার করেন, কিন্তু এখানে কেউ এই অভিমত গ্রহণ করে না। ইওজ আলী মর্দানের পরে উত্তরাধিকার সূত্রে স্বাধীনতা লাভ করেন। ইওজ খলজি সম্পূর্ণ স্বাধীনতার প্রতীক সুলতান উপাধি সহ মুদ্রা জারি করেন। তিনি সুলতান উল মুআজ্জম ও সুলতানুল আজম উপাধি গ্রহণ করেন। তাছাড়া তিনি মুদ্রায় নিজেকে নামের সঙ্গে সঙ্গে আব্বাসী খলিফার নামও উৎকীর্ণ করেন এবং নিজেকে খলিফার সাহায্যকারী রূপে ঘোষণা করেন। আব্বাসী খলিফাকে
মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক মনে করা হতো এবং আব্বাসী খলিফারা যখন ক্ষমতাহীন হয়ে পড়ে তখন প্রত্যন্ত অঞ্চলে প্রভাবশালী মুসলিম শাসকেরা তাদের নিকট থেকে সনদ লাভ করে নিজেদের শাসন আইনানুগ করতেন। আব্বাসী খেলাফতের পতনের পরও কোনো কোনো মুসলিম শাসক শেষ আব্বাসী খলিফার নাম মুদ্রায় উৎকীর্ণ করতেন। তাই ইয়জ খলজি কর্তৃক আব্বাসী খলিফার নাম মুদ্রায় উৎকীর্ণ করার পূর্বে ঐতিহাসিকরা মনে করতেন যে ইয়জ খলজি আব্বাসী খলিফার সনদ লাভ করেন, কিন্তু বর্তমানে এই মত কেউ সমর্থন করে না। ইয়জ খলজি কর্তৃক খলিফার সনদ লাভ করার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু খলিফার নাম উৎকীর্ণ করে তিনি খলিফা এবং খিলাফতের প্রতি সম্মান প্রদর্শন করেন। ইয়জ খলজি রাজ্য বিস্তার। সুলতান গিয়াসউদ্দিন ইয়জ খলজি তার গঠনমূলক কর্মকাণ্ডের দ্বারা স্বীয় রাজ্যের শক্তি বৃদ্ধি করেন। তিনি এখন রাজ্য বিস্তারে মনোযোগ দেন। উপরে বলা হয়েছে যে মুসলিম রাজ্যটি বাংলাদেশের একটি অংশে বাংলাদেশের মাত্র একটি অংশে স্থাপিত হয়। বখতিয়ার খলজি মৃত্যুর পর খলজি মালিকদের অন্তর্বিরোধের ফলে মুসলিম রাজ্যের সীমানা তেমন বৃদ্ধি পায়নি। ইয়জ খলজি সর্বপ্রথম রাজ্য বিস্তারে মনোযোগ দেন। সমসাময়িক ঐতিহাসিক মিনহাজ বলেন যে পার্শ্ববর্তী হিন্দু রাজারা যেমন কামরূপ, উড়িষ্যা, বঙ্গ, পূর্ব বাংলা এবং ত্রিহুতের রাজারা ইয়জ খলজির নিকট কর পাঠান। এই সকল দেশের রাজার সঙ্গে ইয়জ খলজির যুদ্ধের বিস্তারিত বিবরণ পাওয়া না গেলেও মিনহাজের উক্তির সত্যতা সন্দেহ করা যায় না। বাংলাদেশের উত্তর সীমান্তে করতোয়া নদীর পূর্ব দিকে কামরূপ রাজ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাজার অস্তিত্ব ছিল। এরা সকলে একযোগে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। তাদের মধ্যে একতা ছিল না, অন্তর্বিরোধ লেগে থাকতো। বখতিয়ার খলজি তিব্বত অভিযানের সময় কামরূপের সঙ্গে মুসলমানদের পরিচয় হয়। ইয়জ খলজি হয়তো কামরূপের কোনো কোনো ভূঁইয়াকে পরাজিত করে কর দিতে বাধ্য হন। উড়িষ্যার রাজা তৃতীয় অনঙ্গ ভীমের এক শিলালিপিতে দেখা যায় আনুমানিক 1220 খ্রিস্টাব্দে উড়িষ্যার সেনাপতি বিষ্ণু এক জবন রাজার সঙ্গে যুদ্ধের সাহসের পরিচয় দেন। অন্যদিকে মুসলিম ঐতিহাসিক মিনহাজ বলেন বীরভূমস্থ লখনৌর নগর মুসলিমদের হস্তচ্যুত হয়, কিন্তু ইয়জ খলজি তা পুনরুদ্ধার করেন এবং অনেক হাতি ঘোড়া ধনসম্পদ হস্তগত করে সেখানে স্বীয় শাসনকর্তা নিযুক্ত করেন। অতএব উভয় সূত্রে এটা পরিষ্কার যে ইয়জ খলজি এবং উড়িষ্যার রাজার মধ্যে সংঘর্ষ হয়, তবে সংঘর্ষের বিস্তারিত বিবরণ কোথাও পাওয়া যায় না। তবে এই সংঘর্ষের ফলে ইয়জ কর্তৃক ধনসম্পদ হস্তগত করাকে মিনহাজ উড়িষ্যা কর্তৃক কর দেওয়ার কথা বলেছেন। ইয়জ খলজি ইহার পরে দক্ষিণ দিকে আরও রাজ্য বিস্তার করেন এবং দামোদর দামোদর পর্যন্ত জয় করেন। তিহুত পশ্চিম দিকে দিল্লি সাম্রাজ্য এবং পূর্ব দিকে লাখনৌতির মুসলিম রাজ্য যারা বেশি ছিল এবং তিহুতের শাসকদের মধ্যে অন্তর্বিরোধ ছিল। তাই ইয়জ খলজি কর্তৃক ত্রিহুত আক্রমণ করা এবং তিহুতের রাজার নিকট থেকে কর আদায় করার কথা সত্য বলে মনে হয়। তাছাড়া ত্রিহুত তখন কোনো শক্তিশালী রাজ্য ছিল না। কামরূপ, উড়িষ্যা এবং ত্রিহুত ছিল লখনৌতির মুসলিম রাজ্যের সীমান্তবর্তী দেশ, কিন্তু বাংলার অভ্যন্তরে বিস্তীর্ণ অংশ মুসলিম অধিকারের বাইরে ছিল। বখতিয়ার খলজির নৌবাহিনী না থাকায় তিনি নিম্নবঙ্গ জয়ের চেষ্টা না করে তিব্বত আক্রমণে বের হন, কিন্তু ইয়জ খলজি নৌবাহিনী গঠন করায় তার জন্য বাংলার অন্য অংশ জয় করার পথে বাধা অবসারিত হয়। কিন্তু ঐতিহাসিক মিনহাজি সিরাজ দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে ইয়জ খলজিকে অর্থাৎ পূর্ব বাংলা শাসনকর্তাকে কর দিতে বাধ্য করেন। মিনহাজের এই বক্তব্য সন্ত হওয়ার সম্ভাবনা আছে। এর সমর্থনে তথ্য পাওয়া যায়। হরি মিশ্রের কুলজি এবং কারিকে বলা হয় যে লক্ষণ সেনের পুত্র কৈশব সেন জবন রাজার ভয়ে সর্বদা সতর্ক থাকতেন এবং তিনি গৌড় দেশ পরিত্যাগ করে যান। লক্ষণ সেনের আর এক ছেলে বিশ্বরূপ সেন তখন বিক্রমপুরে রাজত্ব করতেন। তার শাসন পূর্ববঙ্গে সীমাবদ্ধ থাকলেও তিনি গৌড়েশ্বর উপাধি নেন। তার সময় ইয়জ খলজি পূর্ববঙ্গ আক্রমণ করেন এবং কর আদায় করেন। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝা যায় যে বখতিয়ার খলজির মৃত্যুর পর খলজি মালিকদের মধ্যে অন্তর্বিরোধের ফলে লখনৌতির রাজ্যসীমা স্থিতিশীল হয়ে পড়লেও সুলতান গিয়াসউদ্দিন ইয়জ খলজি রাজ্য বিস্তারে মন দেন এবং উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সকল দিকে তার রাজ্যসীমা কিছু কিছু বৃদ্ধি করতে সক্ষম হন। তিনি সর্বপ্রথম লখনৌতির মুসলিম রাজ্যকে বাংলা মুসলিম রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখেন। দিল্লির সুলতান তার প্রতি বৈরী ভাব পোষণ না করলে তার স্বপ্ন হয়তো বা সফল হতো। ইয়জ খলজির প্রতি দিল্লির বৈরিতা। দিল্লির সুলতান বাংলার স্বাধীনতাকে মেনে নেননি। লখনৌতি জয় করেন বখতিয়ার খলজি, দিল্লির সুলতান তাকে সমর্থন বা সাহায্য করেনি। বখতিয়ার খলজি এবং তার পরবর্তী খলজিরা মনে করত লখনৌতি তাদেরই অধিকৃত। বখতিয়ার খলজি সুলতান মোহাম্মদ ঘুরির সার্বভৌমত্ব স্বীকার করলেও পরবর্তীতে খলজিরা দিল্লির বশ্যতা স্বীকার করেনি। খলজি মালিকদের অন্তর্দ্বন্দ্বের ফলে দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবেক লখনৌতি জয় করার সুযোগ পান এবং কুতুবুদ্দিনের উত্তরাধিকারী সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকেও লখনৌতিকে দিল্লির অংশ মনে করতেন এবং তিনি তাই ইয়জ খলজির স্বাধীনতা সহ্য করলেন না। ইলতুৎমিশ প্রথমে তার সিংহাসন নিষ্কণ্টক করার জন্য প্রতিদ্বন্দ্বী সুলতানদের পরাজিত করেন এবং দিল্লিতে গোলযোগ সৃষ্টিকারীদের দমন করেন। সাম্রাজ্যের শান্তি স্থাপিত হলে ইলতুৎমিশ লখনৌতি আক্রমণ করেন 1225 খ্রিস্টাব্দে। তিনি সৈন্যবাহিনীর লখনৌতির দিকে অগ্রসর হলে ইয়জ খলজি তাকে বাধা দেন। তিনি তার নৌবাহিনী কাজে লাগান এবং গঙ্গা নদী ধরে রণতরী নিয়ে তেলিয়াগড়ে দিল্লির সুলতানের পথ রোধ করেন। তথ্যের অভাবে উভয় পক্ষের যুদ্ধের ফলাফল জানা যায় না, তবে ইহা সত্য যে
উভয় পক্ষের সন্ধি হয়, যার শর্ত মতে ইয়জ খলজি ইলতুৎমিশকে ৮০ লক্ষ টাকার সম্পদ এবং ৩৮টি হাতি দিতে সম্মত হয়। ইয়জ খলজি ইলতুৎমিশের বশ্যতা স্বীকার করেন এবং তার নামে মুদ্রা জারি করতে এবং খুতবা পাঠ করতে স্বীকৃত হন। অতঃপর ইলতুৎমিশ মালিক আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করে দিল্লিতে ফিরে যান। কিন্তু ইলতুৎমিশ দিল্লির দিকে পা বাড়ালে ইয়জ খলজি মালিক আলাউদ্দিন জানিকে বিহার থেকে তাড়িয়ে দেন। ইয়জ সন্ধির অন্যান্য শর্তগুলো পালন করেন কিনা সন্দেহ। সুলতান ইলতুৎমিশও ভবিষ্যতে সুযোগ নেওয়ার উদ্দেশ্যে তখনকার মতো দিল্লি ফিরে যান। সুলতান গিয়াসুদ্দিন ইয়জ খলজি বুঝতে পারেন যে ইলতুৎমিশের এই অপমান সহ্য না করে পুনরায় তাকে আক্রমণ করবেন। তাই ইয়জ প্রায় ১ বছর লখনৌ ছেড়ে কোথাও যাননি। তিনি ইলতুৎমিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ইতিমধ্যে অযোধ্যার রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়, সেখানে হিন্দুরা বিদ্রোহ করে। ইলতুৎমিশ তার জ্যেষ্ঠ পুত্র নাসিরুদ্দিন মাহমুদকে বিশাল সৈন্যবাহিনী সহ অযোধ্যায় পাঠান। ইয়জ খলজি মনে করেন যে দিল্লির সৈন্যরা অযোধ্যায় ব্যস্ত থাকবে, লখনৌতির দিকে দৃষ্টি দিতে পারবে না। তাই তিনি পূর্ববঙ্গ জয় করার পরিকল্পনা করেন এবং প্রকৃতপক্ষে ১২২৭ খ্রিস্টাব্দে পূর্ব বাংলা অভিযানে যান। এদিকে যুবরাজ নাসিরুদ্দিন মাহমুদ লখনৌতির দিকে দৃষ্টি রাখেন এবং ইয়জ খলজি পূর্ববঙ্গ অভিযান বের হলে তার অনুপস্থিতিতে হঠাৎ করে লখনৌতি আক্রমণ করেন। ইয়জ খলজি সংবাদ পেয়ে পূর্ববঙ্গ অভিযান স্থগিত করে রাজধানীতে ফিরে আসেন, কিন্তু পৌঁছার আগেই লখনৌতি দিল্লির সৈন্যদের অধিকারে চলে যায়। লখনৌতি পর্যন্ত পৌঁছে তিনি আবার ভুল করেন। তিনি সৈন্য সংগ্রহ করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা না করে সঙ্গে সঙ্গে দিল্লির সৈন্যদের আক্রমণ করে, কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হন। পরে তাকে হত্যা করা হয়। লখনৌতি দিল্লি অধিকারে চলে যায় এবং দিল্লির প্রদেশ পরিণত হয়। সুলতানের সুলতানের জ্যেষ্ঠ পুত্র নাসিরুদ্দিন মাহমুদকে লখনৌতির গভর্নর নিযুক্ত হন। ইয়জ খলজির চরিত্র কৃতিত্ব। সুলতান গিয়াসুদ্দিন ইয়জ খলজির একজন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী এবং উদার শান্ত স্বভাবের লোক ছিলেন। কূটনীতিতে তিনি বিশেষ পারদর্শী ছিলেন। তিনি অত্যন্ত সামান্য অবস্থা থেকে উন্নতি করে লখনৌতি সিংহাসন অধিকার করতে সক্ষম হন। তিনি বখতিয়ার খলজির সৈন্যবাহিনীতে যোগদান করে সেনাবাহিনীর পদে এবং শাসনকর্তার মুক্তার পদ লাভ করেন। কুতুবুদ্দিন আইবকের সেনাপতি কায়মাজ রুমি লখনৌতির দিকে অগ্রসর হলে লখনৌতির পশ্চিমাঞ্চলে ইকতার শাসনকর্তা হুসামুদ্দিন ইয়জ খলজি তাকে বাধা না দিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেন। কায়মাজ রুমি এতে এরূপ সন্তুষ্ট হন যে লখনৌতি জয় করে ফিরে যাওয়ার সময় তিনি হুসামুদ্দিন ইয়জকেই লখনৌতির গভর্নর নিযুক্ত করে দেন। কুতুবুদ্দিন আইবেক আবার আলী মর্দান খলজিকে লখনৌতির গভর্নর করে পাঠালে এইবার হুসামুদ্দিন ইয়জ আলী মর্দানকে ক্ষমতা ছেড়ে দেন। হুসামুদ্দিন ইয়জ বুঝতে পারেন যে কায়মাজ রুমি বা আলী মর্দানের সঙ্গে যুদ্ধ করে তিনি সফল হবেন না, কিন্তু আলী মর্দান খলজির অত্যাচারে খলজি মালিকারা অতিষ্ঠ হলে ইয়জ খলজি সুযোগ পান। তিনি আলী মর্দানের বিরুদ্ধে তার পক্ষ অবলম্বন করেন, ফলে আলী মর্দান নিহত হলে খলজি মালিকা ইয়জ খলজিকে সুলতান রূপে বরণ করে নেন। এতেই ইয়জ খলজির কূটনীতিক জ্ঞানের পরিচয় পাওয়া যায়। ইয়জ খলজি রাজ্য বিস্তারের উদ্যোগ নেন এবং লখনৌতির ক্ষুদ্র মুসলিম রাজ্যের শক্তি বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। ইয়জ খলজির সময় মুসলিম রাজ্যের সীমানা নির্ভুলভাবে নির্ধারণ করা যায় না, তবে এইটুকু বোঝা যায় যে তিনি চতুর্দিকে সীমানা বৃদ্ধি করেন, এমনকি সীমান্তবর্তী রাজাদের নিকট থেকে কর আদায় করতে সক্ষম হন। লখনৌতিতে রাজধানী স্থানান্তর, দুর্গ নির্মাণ এবং রাজপথ নির্মাণ করে রাজধানীর সঙ্গে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান দেবকোট ও নাগরের সংযোগ স্থাপন, মুসলিম সমাজ বিনির্মাণের সমর্থনে ইত্যাদি তার বুদ্ধিমত্তা, কূটনীতি এবং বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় বহন করে। তবে ইয়জ খলজি সর্বাপেক্ষা বড় কৃতিত্ব বোধ হয় নৌবাহিনী গঠন। ইয়জ খলজি পূর্বে মুসলিম শাসকেরা নৌবাহিনীর গুরুত্ব উপলব্ধি করেনি, কিন্তু নৌবাহিনী গঠনের ফলে পরবর্তীকালে মুসলিম সুলতানেরা সারা বাংলা জয় করতে সক্ষম হন। মোগল আমলে বাংলার সুবেদাররাও নৌবাহিনীর গুরুত্ব বুঝতে পারেন। ইয়জ খলজির নির্মিত রাজপথ মুসলিম শাসন বিস্তারে সহায়ক হয়। পরবর্তীকালে শের শাহ রাজপথের গুরুত্ব উপলব্ধি করে বাংলাকে দিল্লি সাম্রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করেন। ইয়জ খলজি প্রজা হিতৈষী ছিলেন। তিনি মুসলিম সমাজ গঠনে ভূমিকা রাখেন এবং মুসলিম আলেম সৈয়দ সফিদের জন্য বিত্তীয় জায়গার ব্যবস্থা করেন। তিনি মসজিদ মাদ্রাসা স্থাপন করেন। তার নির্মিত প্রতিষ্ঠানের কোনো নিদর্শন এখনও পাওয়া যায় না। তার সময় উৎকীর্ণে একমাত্র শিলালিপিতেও খানকা নির্মাণের কথা আছে। তিনি স্বনামে মুদ্রা জারি করে সার্বভৌমত্বের পরিচয় দেন এবং মুদ্রায় আব্বাসী খলিফাদের নাম উৎকীর্ণ করে মুসলিম বিশ্বের প্রতি সংহতি ঘোষণা করেন এবং খেলাফতের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। ইয়জ খলজির রাজ্য বিস্তার, গঠনমূলক কার্যক্রম, মুসলিম সমাজ প্রতিষ্ঠার সহযোগিতা, সমর্থন ইত্যাদি সবকিছুই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। তার প্রতিদ্বন্দ্বী দিল্লির সুলতান ইলতুৎমিশও তার ভূয়সী প্রশংসা করেন। ইলতুৎমিশ ইয়জ খলজির কথা উঠলে বলতেন যে ইয়জ খলজি মনে প্রাণে বাদশা ছিলেন এবং বলতেন যে ইয়জের মতো প্রজাহিতৈষী সুলতানকে সম্মান না করে পারা যায় না। দিল্লির ঐতিহাসিক মিনহাজ সিরাজও ইয়জ খলজির প্রশংসা করেন, তাও ইয়জ খলজির শ্রেষ্ঠত্বের প্রমাণ। ইয়জ খলজির সময়ে উৎকীর্ণ সিয়ান শিলালিপিতে দেখা যায় যে ইয়জের এক ছেলে আলী শের বীরভূম এলাকার বোধহয় নাগৌরের শাসনকর্তা ছিলেন। তার নাম সিয়ান শিলালিপিতে উৎকীর্ণ আছে। মুদ্রায় ইয়জ খলজির আরও দুজন পুত্রের নাম পাওয়া যায়, আলাউল হক ওয়াদ্দিন এবং মুইজুদ্দুনিয়া ওয়াদ্দিন। ইয়জ খলজি মৃত্যুর পর তাদের কী পরিণাম হয় তা জানা যায় না, কারণ সমসাময়িক তথ্যের অভাব রয়েছে। তবে তারা কেউ ইয়জ খলজির পরে পিতৃ সিংহাসন অধিকার করার প্রমাণ পাওয়া যায় না। আচ্ছা।
তৃতীয় অধ্যায় বাংলাদেশে তুর্কি শাসন। বলা হয়েছে যে পূর্ব অধ্যায়ে বলা হয়েছে 1227 খ্রিস্টাব্দে লখনৌতি সুলতান গিয়াসউদ্দিন ইয়োজ খলজিকে পরাজিত ও হত্যা করে দিল্লি সুলতান শাসন উদ্দিন ইলতুৎমিশের জ্যেষ্ঠ ছেলে নাসির উদ্দিন মাহমুদ লখনৌতিকে ক্ষমতা অধিকার করেন। লখনৌতি দিল্লির অধীনস্থ প্রদেশে পরিণত মাঝে মাঝে মাত্র স্বল্প সময়ের কথা বাদ দিলে 1287 খ্রিস্টাব্দে দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু পর্যন্ত লখনৌতি দিল্লির অধিকারী ছিল। তুর্কি শাসন আমলের বৈশিষ্ট্য 1227 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত 60 বছর সময়কাল। বাংলার ইতিহাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম এই সময় তুর্কিরাই লখনৌতি শাসন করে। পরাজিত খলজি আমিরেরা ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করে বিফল হয়। দিল্লিতে ইলতুৎমিশ এবং তার উত্তরাধিকারীরা 1264 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় থাকে। ইহার পরে গিয়াসউদ্দিন বলবন ও তার উত্তরাধিকারী 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এরা সবাই ছিলেন তুর্কি, অতএব লখনৌতির ইতিহাসে ইহা তুর্কি আমল রূপে পরিচিত। অবশ্য গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর তার এই পুত্রপত্র আরও কয়েক বছর লখনৌতিতে স্বাধীনভাবে রাজত্ব করেন। সেই সময়টাও তুর্কি আমল, কিন্তু তখন লখনৌতি ইতিহাসে নতুন মাত্রা যোগ হয় বলে আমরা বলবনের পুত্র ও পৌত্রের স্বাধীনতার আমলকে পরবর্তী অধ্যায়ে আলোচনা করেছি। দ্বিতীয় লখনৌতির এই 60 বছরের শাসন আমলে অধিকাংশ দিল্লির গভর্নর প্রথম জীবনে মামলুক বা ক্রীতদাস ছিলেন বিধায় এই আমলকে বাংলার ইতিহাসের মামলুক আমল বা দাস আমল বলার প্রবণতা দেখা যায়। কিন্তু এই আমলকে তুর্কি শাসন আমল বলাই অধিকতর যুক্তিযুক্ত, কারণ এরা সবাই দাস ছিলেন না, কিন্তু সবাই তুর্কি ছিলেন। এই সময় লখনৌতি দিল্লির অধীনে ছিলেন এবং দিল্লির সুলতানদের মধ্যে ইলতুৎমিশ ও বলবন ছাড়া আর কেউ দাস ছিলেন না। তৃতীয়, এই সময় কেন্দ্রীয় সরকার দুর্বল ছিল। ইলতুৎমিশের মৃত্যুর পরে তার দুর্বল অধিকারীদের সময়ে সুলতানদের অকর্মণ্যতা এবং নিষ্ক্রিয়তার ফলে উজির সেনাপতিরা প্রবল হয়ে ওঠে। তাদের দলাদলি ফলে শাসন ব্যবস্থা শিথিল হয়ে যায়। এমন অবস্থায় কেন্দ্রীয় সরকার ও প্রদেশের উপর কড়া নজর রাখতে ব্যর্থ হয়। তাই প্রাদেশিক গভর্নররা নিজ নিজ এলাকায় প্রায় স্বাধীনভাবে কর্ম পরিচালনা করতেন। শুধু খুতবা পাঠ এবং মুদ্রা চালু করে সুলতানদের প্রতি আনুগত্য বজায় রাখতেন। চতুর্থ, দিল্লি সাম্রাজ্যের অন্যান্য প্রদেশের তুলনায় লখনৌতি মর্যাদা অধিক ছিল ভৌগোলিক কারণে, অর্থাৎ লখনৌতি দিল্লি থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় দিল্লির সরকার লখনৌতির ব্যাপারে দৈনন্দিন ব্যাপারে খোঁজখবর রাখা সম্ভব ছিল না এবং এজন্য সময়মতো হস্তক্ষেপ করতে পারত না। তাই দিল্লির আমত্তরা লখনৌতির শাসনভার পাওয়াকে সৌভাগ্য মনে করত। লখনৌতির শাসনভার পাওয়ার জন্য রীতিমতো প্রচেষ্টা করত। লখনৌতির কোনো কোনো গভর্নর মালিক ও শারক উপাধি নিয়ে নিজের উচ্চ মর্যাদা ঘোষণা করত। পঞ্চম, এই আমলে লখনৌতির মুসলিম রাজ্যের বিস্তৃতি বর্ণিত হয়ে যায়। আভ্যন্তরীণ কোন্দলের ফলে লখনৌতির গভর্নররা পার্শ্ববর্তী হিন্দু রাজ্যের সঙ্গে যুদ্ধে জয়লাভে ব্যর্থ হয়। গভর্নরদের মধ্যে সাহসী যোদ্ধা সেনাপতির অভাব ছিল না। তাদের কেউ কেউ পার্শ্ববর্তী হিন্দু রাজ্য আক্রমণেরও প্রমাণও আছে, কিন্তু আভ্যন্তরীণ কোন্দলের কেন্দ্রীয় সরকার সাহায্য ও সমর্থনের প্রভাবে তাদের প্রচেষ্টা সফল হয়নি। অন্যদিকে লখনৌতির মুসলমান শাসকদের দুর্বলতার সুযোগে সীমান্তবর্তী হিন্দু রাজারা তৎপর হয়ে উঠে উড়িষ্যা, কামরূপ ও পূর্ববঙ্গের রাজারা শক্তি সঞ্চয় করে। কামরূপের উপজাতিগুলো যুদ্ধে পটু হয়ে ওঠে এবং করতোয়ায় অপরদিকে মুসলিম অভিযানে বাধা হয়ে দাঁড়ায়। কামরূপের পূর্বে আসামে গৌহাটিকে কেন্দ্র করে অহোম রাজ্য প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ, লখনৌতির রাজ্যের অভ্যন্তর মুসলিম শাসনের প্রতি হিন্দুদের আস্থা ফিরে আসে। স্মরণ থাকতে পারে যে বখতের খলজি বিহার জয় করার সংবাদ শুনে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতেরা নদিয়া ছেড়ে পলায়ন করে, কিন্তু মুসলিম রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পরে হিন্দুদের উপর অত্যাচারের কোনো প্রমাণ পাওয়া যায় না, বরং দেশের শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হওয়ায় মুসলিম শাসকদের জনহিতকর কর্মকাণ্ডের ফলে মুসলিম জনগণ সকলেই সুবিধা ভোগ করে। মুসলিম শাসকেরাও হয়তো অমুসলিম প্রজাদের আস্থা লাভের চেষ্টা করে। এই জন্য এই আমলে মুসলিম শাসনের প্রতি অমুসলিমদের আস্থার প্রমাণ পাওয়া যায়। লখনৌতির মুসলিম রাজ্যে ধীরে ধীরে লখনৌতি রাজ্যে পরিণত হয়। লখনৌতে গোলযোগ এবং ইলতুৎমিশের হস্তক্ষেপ। যুবরাজ নাসিরউদ্দিন মাহমুদ অত্যন্ত যোগ্য লোক ছিলেন। ইলতুৎমিশ তার জ্যেষ্ঠ পুত্রের শাসন ক্ষমতায় আস্থাশীল ছিলেন, তাই তাকে অযোধ্যা থেকে লখনৌ পর্যন্ত সমগ্র এলাকা শাসনভার দেন। আব্বাসী খলিফার সনদপত্র এবং খেলাত দিল্লি পৌঁছালে সুলতানের খেলাতের অংশ এবং তার জ্যেষ্ঠ পুত্রের নিকট লখনৌতি পাঠান, কিন্তু দুর্ভাগ্যবশত খেলাত এসে পৌঁছার আগেই লখনৌতিতে নাসিরউদ্দিন মাহমুদ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে ইলতুৎমিশ শোকাহত হয়ে পড়েন এবং তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে সুলতান তার কনিষ্ঠ পুত্রের নাম নাসিরউদ্দিন মাহমুদ রাখেন। তিনি পরবর্তীকালে দিল্লির সুলতান নাসিরউদ্দিন মাহমুদ 1244 থেকে 1266। যুবরাজ নাসিরউদ্দিনের মৃত্যুর পর লখনৌতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মনে হয় যে উত্তরপ্রস্থ আমিরদের মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের ইতিহাস খুব পরিষ্কার নয়। মিনহাজি সিরাজ বলেন, ইখতিয়ারউদ্দিন বলকা খলজি ক্ষমতা দখল করেন। আবার দৌলত শাহ বিন মওদুদ নামে এক ব্যক্তি ইলতুৎমিশ এবং নিজের নামে মুদ্রা জারি করেন। সুলতান নামে অঙ্কন করায় মনে হয় তিনি সুলতানের প্রতি অনুগত ছিলেন, কিন্তু তার আর কোনো পরিচয় পাওয়া যায় না। অনুমান করা যায় যে যুবরাজ নাসিরউদ্দিন মাহমুদের আকস্মাৎ মৃত্যু হয়ে লখনৌতি নেতৃত্ব শূন্য হয়ে যায়। শান্তি বিঘ্নিত না হয় উচ্চপদস্থ একজন আমির দৌলত শাহ নাম নিয়ে মুদ্রা জারি করে ক্ষমতায় অধিষ্ঠিত হন, কিন্তু ইখতিয়ারউদ্দিন বলকে খলজি বিদ্রোহ করে ক্ষমতা দখল করেন। মনে হয় তিনি খলজি ছিলেন এবং সুলতান গিয়াসউদ্দিন ইয়োজ খলজি সমর্থক ছিলেন। সে যাই হোক, সুলতান ইলতুৎমিশ লখনৌতির গোলযোগের সংবাদ পেয়ে লখনৌতে ছুটে আসেন এবং ইখতিয়ারউদ্দিন বলকা খলজিকে পরাজিত হত্যা করে এবং মালিক আলাউদ্দিন জানাইকে গভর্নর নিযুক্ত দিল্লি ফিরে যান। দৌলত শাহ বিন মৌজা কি হলো তা কোনো সূত্রেই পাওয়া যায় না। মালিক আলাউদ্দিন জানি তুর্কিদের শাহজাদা ছিলেন। মোগলদের অত্যাচারে তিনি ভারতে পালিয়ে আসেন এবং ইলতুৎমিশের অধীনে চাকরি গ্রহণ করেন। এক বছরের বেশি সময় ধরে তিনি লখনৌতির গভর্নর ছিলেন, কিন্তু তার শাসন সম্পর্কে কিছু জানা যায় না। ইলতুৎমিশ তাকে সরিয়ে মালিক উদ্দিন
মালেক সাইফুদ্দিন আইবককে লাখনৌতি গভর্নর নিযুক্ত করেন। তিনি কারাখিতাই গোত্রের তুর্কি ছিলেন এবং ইলতুৎমিশের ক্রীতদাস ছিলেন। একজন দক্ষ সেনাপতি ছিলেন। তিনি পূর্ব বাংলা আক্রমণ করে অনেক হাতি হস্তগত করেন এবং সুলতানকে উপহার দেন। বিনিময়ে সুলতান তাকে ইউয়ান তত্ত্ব উপাধি দিয়ে সম্মানিত করেন। 1236 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ পরলোকগমন করেন। প্রায় একই সময়ে লখনৌতি গভর্নর সাইফুদ্দিন আইবকও প্রাণত্যাগ করেন। কারো মতে তাকে হত্যা করা হয়। এরপর লখনৌতি আবার বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কারণ খুব পরিষ্কার নয়। তবে সমসাময়িক ইতিহাস মিনহাজি সিরাজে অস্পষ্ট দুর্বোধ্য বক্তব্যে মনে হয় যে সাইফুদ্দিন আইবককে ইউগান এর মৃত্যুর পরে লখনৌতি দুভাগে বিভক্ত হয়। উত্তর ভাগে অর্থাৎ লখনৌতি দেবকোট অংশে তুরগল তুগান খান এবং দক্ষিণ অংশে লখনৌতি নগর অংশে আওর খান গভর্নর ছিলেন। উভয়ের মধ্যে যুদ্ধ হয় এবং তুরগল তুগান খান জয়লাভ করেন। আওর খান নিহত হয় এবং সমগ্র লখনৌতি রাজ্য তুরগল তুগার খানের শাসনাধীনে আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।